এই সেশনে আমাদের 4 জন স্পিকার রয়েছে and ডক্টর কাজী মোহাম্মদ শরীফ সাহেব, হেলাল উদ্দিন, ডক্টর আসিফ ইকবাল সাহ, শেখ সাদ্দাম হোসেন এবং রুহুল আলম। সো 5 জন স্পিকার আমাদের রয়েছেন এবং সেশনটা চেয়ার করবেন ডক্টর এমডি শামসুল হক। আমি শামসুল হককে ডায়াসে আসার জন্য অনুরোধ করব। শামসুল হকের সম্বন্ধে যদি বলা যায়, উনি ফর্মার প্রিন্সিপাল অফ কাজল মহাবিদ্যালয়। উনি পিএইচডি করেছেন কলোনিয়াল বেঙ্গল পড়ে মুসলিম সাহিত্যের উপর, স্পেশালি মীর মোশাররফ হোসেন ও বাংলা সাহিত্যের উপরে পিএইচডি করেছেন। এবং ওনার আরো এছাড়াও লেখালেখি অনেক রয়েছে। প্রবন্ধ মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষা মুসলমান সমাজ, জমিদার দর্পণ, শিল্প ও শিল্পী, মহরম, স্মরণ ও আত্মজিজ্ঞাসা, বিধবা বিবাহ এবং বিদ্যাসাগর, সাম্প্রদায়িকতা বিরোধী প্রপত্র প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি এখন সেশনটা শামসুল সাহেবকে হ্যান্ড ওভার করছি। তার আগে আমি সাইন শেখ সাহেবকে বলবো স্যারকে বরণ করে। আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। 2 দিন ব্যাপী যে আমাদের বেশ আয়োজিত এই সেমিনার, যে আলোচনা সভা, তার আজকে শেষ দিন এবং আমরা একেবারে শেষে। আমি কলেজের প্রিন্সিপাল হলেও আমার বিষয় কিন্তু বাংলা। আমি এবং আরেকটা ব্যাপার আমি বলি যে এই সংগঠনের নাম বেস বেঙ্গলি একাডেমি সোশ্যাল এমপাওয়ারমেন্ট। তো বাংলা, আমি বাংলা ভাষাতে কিন্তু আমি আমার কথাগুলো বলছি। এর কারণ আর একটু জোর দিই যে বাংলা ভাষা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন দেখা দিয়েছে, যে সংকট বা সমস্যা এর আগেও একবার দেখা দিয়েছিল, অনেক সময় দেখা দিয়েছে। এবং প্রাদেশিকতা এবং ভাষা সমস্যা, এটা নিয়ে নানান আন্দোলন বা সমস্যা, কারো বা নাগরিকত্বের অস্তিত্বের সংকট, এগুলো অনেক বক্তা এখানে বলেছে। তা আমি সেই জায়গা থেকে বাংলাতেই আমি আমার বক্তব্য বলছি। তারা বক্তা ভাবে বলবেন, তাদের বলছে তারা বলবেন। কিন্তু আমি চাই যে এই বাংলা ভাষার মানে ইংরেজি ঠিক সেমিনারের মধ্যে বিভিন্ন ভাষার বক্তা বলবেন, যাতে অন্য প্রবেশের লোকেরা বুঝতে পারে। কিন্তু আমাদের এখানকারও আমাদেরও কিন্তু দায়িত্ব আছে যে আমাদের বিষয়ের পাশাপাশি ভাষাটা, যে ভাষার মাধ্যমে আমরা কথা বলছি, সেই ভাষাটাও কিন্তু চর্চা করা। যদি আমরা এখানে আমরা নিজেরাই না চর্চা করি, সরকার যদি পৃষ্ঠপোষকতা না করে, তাহলে আজকে কিন্তু পরিযায়ী শ্রমিকদের ওই অন্য প্রদেশে গিয়ে এই হেনস্থা হতে হবে এবং হেনস্থা করছে। এবং সেখানে কিন্তু অন্য দেশের নাগরিক করে তাদের দাগিয়ে দেওয়া হচ্ছে। তা যাই হোক, আমরা সেই ডিসকাশনগুলো আমরা বিস্তারিত হবে ওপেন প্ল্যাটফর্মে আলোচনা হবে, সেটা আমি যাচ্ছি না। তা আমরা আমার এই পর্বে যারা যারা আছেন তাদের মধ্যে এখানে উপস্থিত আছি। এখন এই মুহূর্তে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ শরীফ সাহেব। কাজী মোহাম্মদ শরীফ সাহেব হচ্ছেন উনি এই বেশ যে সংগঠন তার সহসভাপতি, এটা এবং গার্জিয়ানের মতো একটা অভিভাবক মতো তিনি এখানে আছেন। তিনি বলবেন। তিনি এর আগে তিনি কাজ করেছেন সরকারি অফিসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এরপরেও তিনি বিভিন্ন ক্ষেত্রে তার কি বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস তার রয়েছে, সেই হিসাবে তিনি অনেক কাজ করেন এবং হিউম্যান রাইটসের উপরেও তিনি কাজ করেন। তো সেই সুখ্যাতি তার আছে। তিনি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গেও যুক্ত এবং এখানে সামাজিক যে কাজকর্ম আছে সেই প্ল্যাটফর্মের যে অভিজ্ঞতা এবং এই কন্টেম্পোরারি যে সমস্যা, মুসলিমদের যে সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে তিনি বলবেন। আর দ্বিতীয় আরেকজন আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, লেখক এবং বহু গ্রন্থের প্রণেতা, অনেক
গ্রন্থ তিনি রচনা করেছেন এবং আপনারা নিশ্চয় হয়তো অনেকে শুনেছেন বাকচর্চা তার সম্পাদক। এই দুজন এই মুহূর্তে আছেন, তারা তাদেরকে নিয়ে আমরা আসছি আহ্বান করছি এখানে চলে আসি। সেশনের চেয়ারপারসন দিয়েছেন। বেসিক্যালি আমি সোশ্যাল ওয়ার্কার, চাকরিও করেছি, তাই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পড়াশোনা তাই নিয়েই করেছি এবং তারপরে এখনো সেই কাজই করছি। আজকের আমাদের এই পুরো যে কনফারেন্স, তার যেটা থিম সেটা হচ্ছে বিপন্নতা এবং প্রতিরোধ। আমরা যে অবস্থায় পৌঁছেছি সেটাই আমরা কিভাবে বিপন্ন, সেটা একদম শুরুতেই কিনোটা অ্যাড্রেসে সাইফুল্লাহ ভাই অত্যন্ত সুন্দরভাবে খুব প্রাঞ্জল ভাষায় সেটা বুঝিয়ে বলেছে। তারপরে দুদিন ধরে যত আলোচনা হয়েছে সেটা এই বিপন্নতা, তার বিভিন্ন কারণ, তার বিভিন্ন দিক এবং তার প্রতিরোধ কিভাবে গড়ে উঠছে সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমারও সেই একই বক্তব্য। এবং আসলে খোঁজা ঠিক বাঙালি মুসলমানরা বিপন্ন কেন, কোন দিক থেকে তারা বিপন্ন, সেটাকে খোঁজাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সময় আমাদের খুব অল্প, আমি খুব সংক্ষেপেই সেটা একটু তাড়াহুড়ো করে আমাকে বলতে হবে। তার জন্য আমি প্রথমে কয়েকটা ডেফিনেশনের মতো কয়েকটা জিনিস আমি বলে নিচ্ছি, বলে নিলে আমার মনে হয় তাহলে পরের এটা বুঝতে সুবিধে হবে, আমাকে কোনো জায়গায় ব্যাখ্যা করতে হবে। তার মধ্যে আছে প্রথমেই মানুষের যে প্রশ্নটা ওঠে সব কিছুর পেছনে, বিপন্নতারও পেছনে যেটা ওঠে সেটা হচ্ছে মানুষের আইডেন্টিটি নিয়ে। আইডেন্টিটি বলতে গেলে খুব সহজ ব্যাপার, যেটা মানুষের প্রত্যেকেরই আমাদের একটা করে নাম আছে, সেটাই আমাদের আইডেন্টিটি। এর বাইরে প্রত্যেকের একটা সামাজিক আইডেন্টিটি আমাদের আছে। সেই সামাজিক আইডেন্টিটিটা তার গোষ্ঠীগত বলা যেতে পারে, তার শ্রেণীগত বলা যেতে পারে, তার চরিত্রগত বলা যেতে পারে, বিভিন্ন ধরনের। যেমন আমি হচ্ছে একজন মুসলমান, সেটা আমার আইডেন্টিটি। আমি একজন সিনিয়র সিটিজেন, সেটা আমার একটা আইডেন্টিটি। আমি দেশের একজন মেম্বার, সেটা আমার একটা আইডেন্টিটি। এইরকম হাজারো আইডেন্টিটি আছে এবং প্রত্যেকটা মানুষেরই হাজারো আইডেন্টিটি আছে। এই রকম অনেকগুলো মানুষের যখন একই আইডেন্টিটির অনেকগুলো মানুষ একটা জায়গাতে যখন আসে, তখন তাদের আমরা কমিউনিটি বলি, প্রোভাইডেড যে সেই মানুষগুলো তারাও বোঝে যে আমাদের এই যে আমরা আছি সবাই, আমাদের কমন আইডেন্টিটি একটা আছে এবং যখন তাদের নিজেদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকে, একটা ফেলো ফিলিং থাকে। যেমন আমরা মুসলমান, খুব ফেলো ফিলিং আছে, একটা মুসলমানকে কোথাও মানলে আমাদের খুব গায়ে লাগে। আবার আমরা বাঙালি, এখানে জিম আছে, ও এখন আমেরিকাতে আছে, ওখানে যদি কোনো বাঙালিকে মারে তাহলে ওর গায়ে লাগবে, অথবা ওখানে যদি আমেরিকাতে ভারতীয় কাউকে কিছু বলে ওর গায়ে লাগবে। তখন এই যে একটা ফেলো ফিলিং, কাউকে কিছু বললে সেটা সে ফিল করে, এটা যখন তৈরি হয় তখন আমরা সেটাকে কমিউনিটি বলতে পারি। ভুলে যাচ্ছি, তাকে আমরা কমিউনিটি বলি। এই কমিউনিটিটা অর্গানাইজড হয় তখনই যখন তাদের একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে, যেখানে তারা নিজেরা নিজেদের মধ্যে নিজেদের সুবিধা অসুবিধে এই আলোচনাগুলো করতে পারে এবং একটা নিজেরা ডিসিশন তৈরি করতে পারে। এই ডিসিশন মেকিং স্টেটে গেলে সেটাকে আমরা কমিউনিটি অর্গানাইজেশন বলবো, অন্তত এই আলোচনা সবাই। আর এই ডিসিশন মেকিং করার সঙ্গে সঙ্গে তারা যদি একটা সেই কমিউনিটি একটা সেলফ কন্ট্রোল মেকানিজমও তৈরি করে ফেলতে পারে, সেটা খুবই ওয়েল অর্গানাইজড কমিউনিটি বলে আমরা। এরপরে যেতে আসবো যে আমরা যে দেশে বাস করি সেটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, একটা ডেমোক্রেটিক সেট আপ সেখানে আছে। এই ডেমোক্রেটিক সেট আপে মানে কি, ডেমোক্রেটিক আমরা যে সেট আপ আছে সেখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে আমরা সমান। রাষ্ট্রের চোখে স্ট্যাটাস হচ্ছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, আমাদের কনস্টিটিউশনে বলে দিয়েছে সবার একটা ইকুয়াল স্ট্যাটাস। কিন্তু আমরাই আমাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে পাঠাচ্ছি, তারা আমাদের শাসন করবে এবং সেটা একটা স্পেসিফাইড টাইমের জন্য, আর তারা ইচ্ছে মতো করতে পারবে না। তার জন্য তাদেরকে একটা কনস্টিটিউশন ধরিয়ে দেওয়া হয়েছে, একটা আইনের বই ধরিয়ে দেওয়া হয়েছে, আইন তৈরি করার জন্য একটা পরিষদ তৈরি করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তাদের চলতে হবে। এই যে ব্যবস্থা,
যেখানে সবাই ইকুয়াল, কিন্তু তারা নিজেরা ডিসিশন নেয় যে তাদের হয়ে কারা শাসন করবে, সেটাকে আমরা ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা বলি। এইটুকু আমরা সবাই জানি। আমি আরেকবার শুধু বলে নিতে চাইলাম, আগের ভারতবর্ষে কি অবস্থা ছিল, মনার্কি ছিল, রাজা বাদশাহ তাদের, সেখানে কিন্তু মানুষের এই অধিকার ছিল না। কে রাজ্যে তত্ত্বে বসবে তার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, কেউ চিন্তাও করতে পারত না ভারতের কে এম্পায়ার হবে, সেটা সাধারণ মানুষ ভাবতেও চেত না, কারণ এতে এটা তাদের কোনো অধিকারই নেই। সেখানে হচ্ছে অ্যাবসলিউট ক্ষমতা হচ্ছে যে গদিতে বসে থাকবে তার, সে যা বলবে সেটা মানুষকে মাথা পেতে মেনে নিতে হবে। এই যে অবস্থা খুব দীর্ঘকাল চলেছে, হাজার হাজার বছর, তার ফলে কি হয়েছে, মানুষের মনে, আর একটা জিনিস আমি ভুলে গেলাম, আমি বলে দিচ্ছি, যে তাদের একটা ভ্যালুস তৈরি হয়েছে যে যা বলবে সেটা আমাদের শুনে মেনে নিতে হবে। আমাকে যদি কতল করতে চায় তাহলে কতল করতে পারে, রেজিস্ট্যান্সের কোনো জায়গা নেই। আমরা যখন ছোট ছিলাম, সে বাচ্চা বাচ্চা ছেলেরা খেলতো ইলাডিং বিলাডিং শৈল, রাজা একটি বালিকা চাইলো, কোন বালিকা চাইলো, এটা বাচ্চা বাচ্চাদের ছেলে তখন খেলতো এই গিয়ে তারা। রাজা যদি একটা বালিকাকে চাই, একটি কিশোরীকে চাই, এই প্রশ্ন উঠবে না যে রাজা কেন চাইলো কোন অধিকারে, যে প্রশ্নটা উঠবে সে কাকে চেয়েছে, যাকে চেয়েছে তাকে তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে অ্যাবসলিউট মনার্কি। আমরা তাতে ছিলাম। এই অ্যাবসলিউট মনার্কিটা ছিল কি কারণে, সেটা হচ্ছে মানুষের ভ্যালুজ। এর জন্য ভ্যালুজ হচ্ছে সেই জিনিস যা দিয়ে আমরা ভালো এবং মন্দ বিচার করি, এবং এই ভ্যালুজটা মানুষের ভ্যালুজ ডিরেক্ট বিহেভিয়ার অফ হিউম্যান কাইন্ড। ভ্যালুজটাই, এই ভালো মন্দ বিচারটাই আমি কি করব না করব সেটা ঠিক করতে বলে। তখন যে ভ্যালু সিস্টেম ছিল, সেই ভ্যালু সিস্টেমে রাজা যা বলবে সেটাই মেনে নিতে হবে। এটাই মানুষ সবাই এই ভ্যালু সিস্টেমে তৈরি হয়েছিল, তার ফলে তাদের কোনো প্রতিরোধ ক্ষমতা গঠিত হয়নি। 1757 সালে আমরা সবাই জানি পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিল, শেষ নবাব। অ্যাকচুয়ালি সে শেষ নবাব নয়, হেরেও সে হেরেছে, নবাবই চলে যাওয়ার কথা ছিল না, কারণ নবাবের আসলে বসেছিল মির্জাফর। তারপরে আরো অনেক দিন বাদে 1757 পরে 1764 সালে মীর কাসেমের সঙ্গে খুব বিরাট যুদ্ধ হয়। মীর কাসেম একা নয়, মীর কাসেম ছিল এর এম্পায়ার তখন সালাম বোধহয় টু নাকি নামটা আমি এখন বলে যাচ্ছি ছিল, এবং উত্তরপ্রদেশ একটা রাজ্যের, সে সময় বড় রাজ্য যেটা, তার রাজা সবাই মিলে মিলিতভাবে ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল, হেরে গিয়েছিল। 64-তে আমরা ধরে নিতে পারি মীর কাসেম শেষ স্বাধীন নবাব যে মারা গিয়েছিল, এবং 65-তে ব্রিটিশরা ইংরেজের কাছ থেকে তারা দেওয়ানি পায়। তারপর থেকে পরাধীনতা শুরু, আমরা এটা ধরে নিতে পারি। এবং এই ইংরেজরা যখন, ইংরেজ মানে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এই যে তারা পেল, তারপর থেকে বাংলাতে বাঙালির জীবন দুঃসহ হয়ে উঠল। ইংরেজরা যখন আসেনি তখন পর্যন্ত আমরা চিত্রটাকে খুব তাড়াতাড়ি একবার দেখতে চাই, তাহলে দেখবো দেশে কখনো ফেমিন হয়নি, বাংলাতে অজস্র ফসল ফলত, তার ডিস্ট্রিবিউশন সমান না হলেও মানুষের তখন একটা প্রিভ্যালেন্ট ভ্যালু ছিল যে ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, হিন্দু আর মুসলমান সবাই। তার ফলে না খেয়ে কেউ মারা যাওয়ার কোনো প্রশ্ন ওঠেনি ইংরেজরা আসার আগে পর্যন্ত। শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে আমরা সেই অ্যাডামের রিপোর্টের কথা শুনেছি, যেখানে বলেছে যে 1 লক্ষ সিঙ্গেল টিচার স্কুল সে অ্যাডাম দেখেছে বাংলাতে, তার আগে অনেক বেশি ছিল নিশ্চয়, এবং সেটা পাবলিক ফান্ডেড, অর্থাৎ এই প্রাইমারি এডুকেশন তখন যথেষ্ট দৃঢ় ছিল, খুব স্ট্রং একটা পাবলিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন সিস্টেম ছিল দেশে। মাদ্রাসাও তখন যথেষ্ট পরিমাণে ছিল, যথেষ্ট উচ্চ স্তরের সেখানে শিক্ষা দেওয়া হতো। আমরা শুনেছি ইসলামউদ্দিনের কথা, যিনি এই শিক্ষা ব্যবস্থায়, এই নদিয়ারই লোক,
গ্রাম থেকে উঠে এসেছিলেন, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে তিনি মোগল সম্রাটের হয়ে ডিপ্লোম্যাট হয়ে রাজার কাছে লন্ডনে গিয়েছিলেন, তাকে পাঠানো হয়েছিল ডিপ্লোমেসি করার জন্য। সেখানে লন্ডন স্কুলে তিনি পড়িয়েছেন, কলেজে অনেক, তারপরে কিছুদিন সেখানে থেকে। অতএব এইরকম মানুষ তখন এই শিক্ষা পাওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার তখন আমাদের দেশে একটা ছিল। আর যেটা আমি বললাম প্রিভেলেন্ট ভ্যালুজ যেটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে যে এই প্রতিরোধ করার কোনো ক্ষমতা সেই ভ্যালু সিস্টেমে ছিল না। তাদের নিজেদের স্বাধীন চেতনা গড়ার কোনো ভ্যালু সিস্টেমে ছিল না। আর মুসলিম জাতি বলে কোনো কমিউনিটি তখন সারা বাংলা জুড়ে তৈরি হয়নি। মুসলমানরা খুব ছোট্ট ছোট্ট অকুপেশনাল গ্রুপে ভাগ ছিল, যারা রাজন্যবর্গ তারা তো আলাদা, বাকিরা ছিল খুব ছোট ছোট গ্রুপ ছিল। হিন্দুরা ছোট ছোট গ্রুপে ভাগ ছিল, আপার কাস্ট হিন্দুরা ছাড়া বাকি সবাই এই অকুপেশনাল গ্রুপে হিসেবে তাদের পরিচিতি দিত। সে যাই হোক, যাই করুক, সে সে চাষি হোক, সে জেলে হোক, সে তাঁতি হোক, সে তার যে অকুপেশন সেই অনুযায়ী তার পরিচয় দিত। এই ছোট্ট ছোট্ট কমিউনিটি গুলো আলাদা আলাদা পরিচয় ছিল, সব মিলিয়ে একটা বড় কমিউনিটি যারা ডিসিশন নিতে পারে তখন ছিল না। এখন ইংরেজরা আসার পরে কি হলো, ইংরেজরা আসার পরে তারপরের পিরিয়ডটা হচ্ছে ডিভাস্টেশনের পিরিয়ড আমরা জানি। তারপর থেকে একবার পর এক ডিভাস্টেশন হতে আরম্ভ হলো। প্রথম ইংরেজরা তারা ব্যবসার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে লুটপাট চালাতে আরম্ভ করলো, মানুষের উপরে লুটপাট চালাতে আরম্ভ করলো। দেশে 1770-তে দুর্ভিক্ষ হলো, অসংখ্য লোক না খেতে পেয়ে রইল। শাক পাতা খেলো, বঙ্কিমচন্দ্র বলেছে মানুষ না খেতে পেয়ে শাক পাতা খাচ্ছিল। তারপরে যখন তাদের বিষ খেলো, যে বিষ খায়নি সে না খেতে পেয়ে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে আরম্ভ করলো। অসংখ্য লোক মারা গিয়েছে সেই সময়। 70-এর যে 2-2.5 বছর ধরে এই আমাদের দেশে ফেমিন হয়েছিল, এই ফেমিনের কথা সেই সময় রিপোর্টে যখন শেষ হয়নি তখন ইংরেজরা তাদের রিপোর্টে লিখেছিল যে দেশের 1/3 মানুষ তারা অলরেডি মারা গেছে, কিন্তু আমরা যে ট্যাক্স কালেকশন করেছি সেই ট্যাক্স কালেকশনটা এর আগে যা ট্যাক্স কালেকশন হতো তার থেকে কম নাই, তার থেকে বেশি ট্যাক্স কালেকশন করেছি। তা থেকে বোঝাই যায় যে তারা কি সাংঘাতিক অত্যাচার করে তারা ট্যাক্স কালেকশন করত। বাংলা তারপরে শেষ হয়ে যায়। তারপরের যে সময়, যে এই তারপরে পুরো পিরিয়ডটা আমরা যদি 18th সেঞ্চুরির বাকিটা ধরি তো সবটাই ডিভাস্টেশনের পিরিয়ড তখন ছিল। এবং এই সময়টা মানুষ প্রথমত তাদের নিজেদের কোনো ক্লাস বেসড বা কাস্ট বেসড তাদের এই কমিউনিটি বেসড একটা কোনো আইডেন্টিটি তাদের ছিল না, এবং তাদের ভ্যালু সিস্টেমে এটাকে প্রতিরোধ করার কিছু ছিল না। রাজার বিরুদ্ধে, যে রাজত্ব করছে তার বিরুদ্ধে কিছু বলার কোনো তারা শেখেইনি, সিস্টেম তাদেরকে শেখায়নি। তারা কোথাও খেতে পাচ্ছে না, বিষ খেয়েছে, না খেতে পেয়ে মারা গেছে, কিন্তু যেখানে সরকারের ঘরে স্টোর হয়ে আছে লাখ লাখ টন খাবার, ভেঙে নিতে যায়নি। তারা কোথাও কোনো থানা পুড়িয়ে দেয়নি, সরকারকে বলেনি যে আমাদের খাদ্য না দিলে আমরা চলতে দেবো না, কিছু গোটা রাজ্যই তুলে দেব। তারা প্রতিবাদ করেনি, তারা মরেছে। এবং একটাই কারণ মরেছে, একটা দুটো কারণে, যে তারা ইউনাইটেড ছিল না, তাদের ইউনাইটেড কোনো কমিউনিটি ছিল না, তারা প্রতিরোধ করতে শেখেনি। তাদের যে সোশ্যাল সিস্টেম, সেই সিস্টেম তাদের ভ্যালু সিস্টেমের মধ্যে এই ব্যাপারটা তাদের ঢোকায়। তারপরে আমরা আসবো 19th সেঞ্চুরিতে। এই ব্যাপারটা চলে পুরোটাই 18th সেঞ্চুরি শেষ পর্যন্ত। 19th সেঞ্চুরিতে প্রথমের বিরুদ্ধে এগিয়ে আসেন শাহ ওয়ালিউল্লাহ দিল্লির। তিনি অত্যন্ত সেই সময় মানুষের শ্রদ্ধার বস্তু ছিলেন, তিনি মারা গেছেন। তার ছেলেরা তখন দেশে তারা একটা ঘোষণা করে, ফাতোয়া, সেটা খুব বিখ্যাত। সে ফাতোয়া তারা তিনি বলেছিলেন যে ভারতবর্ষ এখন
মোগল সম্রাটরা থাকলেও নামে মাত্র আছে, এটা এখন দারুল হার্ব। এই দারুল হার্ব, এই ফতোয়া দেওয়ার অর্থ হচ্ছে মানুষের উপরে ইমপ্লয়েড হয়ে যায়, মুসলমানদের উপরে, যে তাদের তখন জিহাদ করার, নিজেদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, মুসলমান ধর্ম পালন করার জন্য দারুল হার্বের মানুষদের এটা দায়িত্ব পড়ে যে তারা জিহাদ করবে, দরকার হলে প্রাণ দেবে, কিন্তু দেশের শাসন ব্যবস্থাকে তারা ঠিক করবে। তারা তখন এই করবে কি করে, তারা তো ঘোষণা করে দিল। তারপরে তারা একটা মিলিশিয়া গঠন করে ইংরেজদের উৎখাত করবে ঠিক করেছিল। সেই মিলিশিয়া গঠনের জন্য সারা দেশে তারা ঘুরেছিল, বাংলাতেও ঘুরেছিল, বাড়ি বাড়িতে গিয়ে তারা বুঝিয়েছিল জিহাদ কি জিনিস, ইসলাম ধর্ম কি। তখন সেই আধা মুসলিম গোছের অনেক থাকতো, সবাইকে তারা বোঝানোর চেষ্টা করেছিল। আমাদের বাংলাতে ওয়াহাবি আন্দোলন হয়েছিল, ফারাজিয়া আন্দোলন হয়েছিল। তো তারপরের একটা দীর্ঘ যুগ চলে, যে যুগে র্যাডিক্যালাইজড হয় মুসলমানরা। তারা আন্দোলন করে, তারা জিহাদ করে, তারা মারা যায়, কারণ গ্রামের মানুষকে নিয়ে গেছে মিলিশিয়া হিসেবে। তারা যুদ্ধ করতে জানে না, তরোয়াল চালাতে জানে না, বন্দুক চালাতে জানে না, তারা জিহাদ করতে গেছে এবং ইংরেজের সৈন্য, সুশিক্ষিত সৈন্যদের সামনে তারা মারা পড়েছে। এটা খুব স্বাভাবিক ছিল। এটার কালমিনেশন আমরা যদি আরো ডিটেলসে না গিয়ে, কালমিনেশন হচ্ছে সিপাহী বিদ্রোহ, দ্য গ্রেট ইন্ডিয়ান রিভোল্ট 1957 সালে। যে আগে 1857 সালে, এর আগে যার কথা আমরা বললাম, যে যুদ্ধ অর্থাৎ যে জেহাদ যেটা চলেছিল, তার লক্ষ্য ছিল যে দেশে খিলাফত গঠন করা হবে, ইংরেজদের সরিয়ে দিয়ে খলিফা শাসন করবে, মুসলমানরাই শাসন করবে। সিপাহী বিদ্রোহের লক্ষ্য হলো যে আগের বাদশাকে রিইনস্টেট করতে হবে। হিন্দু মুসলমানের ব্যাপার না, হিন্দু মুসলমান সবাই, সেটা মুসলমানরা করছিল জিহাদ। তার আগে এটার লক্ষ্য হলো যে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা বাদশাকে রিইনস্টেট করব। সেটাও সফল হয়নি, তাতেও মারা গেল এবং হেরে গেল যারা এ করেছিল। অনেকেই তাকে সাপোর্ট করেনি। আমাদের দেশের রেনেসাঁসের অগ্রদূত সেই বিদ্যাসাগর থেকে আরম্ভ করে বঙ্কিম পর্যন্ত আমরা যাদিকে ধরি, তারা সবাই সে সময় ছিল, তারা সবাই সে সময় ইংরেজদের পক্ষে ছিলেন। আমাদের স্যার সৈয়দ আহমদ মুসলমানদের মধ্যে অগ্রগণ্য মানুষ, তিনিও কিন্তু সেই সময় বেঁচে ছিলেন, যথেষ্ট কর্মঠ ছিলেন এবং তিনিও মুসলমানদের এই সিপাহী বিদ্রোহে এগিয়ে আসেননি তাদের সাপোর্ট করতে। সে যাই হোক না কেন, সেই ইতিহাস নিয়ে আমাদের কেটে নাম নেই, তাকে হেরে গিয়েছিল মুসলমানরা। ধরা হয় প্রায় 50,000, এবং যেহেতু এতে আমাদের আলেম শ্রেণীর মানুষরা তারা এসে যুদ্ধ করেছিলেন, এতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ইংরেজদের এ হলো যে মুসলমানদের এই আলেম শ্রেণীকে শেষ করতে হবে, তারা তার পেছনে করলো। ফারাজিয়া এবং একটা ট্রায়াল হলো, 70 সাল পর্যন্ত প্রায় ধরে ধরে মুসলমানদের মেরে ফেলা হলো। 50,000 তো মারাই গিয়েছিল, আরো অসংখ্য মুসলমান আলেম যারা, তারা সেই সময় মারা যান। মুসলমানদের এটা একটা পর্ব, এটা শুধু ধ্বংসের পর্ব। যে ধ্বংসের পর্বে মুসলমানরা একটা আইডেন্টিটি নিজেদের তৈরি করতে পেরেছিল, সেটা হচ্ছে র্যাডিক্যাল ইসলামের আইডেন্টিটি। আমরা র্যাডিক্যাল মুসলিম, আমরা জিহাদ করব, সেই আইডেন্টিটি তারা তৈরি করতে পেরেছিল। তাদের ভ্যালু সিস্টেমে এটা আনতে পেরেছিল, যেখানে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, এবং প্রতিরোধ করতে গিয়ে যদি প্রাণ চলে যায় তার জন্য কিছু না, এটাও তাদের ভ্যালু সিস্টেমে ছিল। কিন্তু অন্য ধর্মের মানুষকে নিয়ে, ভারতে তো মুসলমানরা সংখ্যায় কম, অন্যদের নিয়ে সিপাহী বিদ্রোহে তাদের নিয়ম এই চেষ্টা করা হয়েছিল, সেটা পারেনি। তার অনেক কারণ আছে, সেগুলোতে আমরা যাব না। এই যে পর্বটা, এই পর্বটা চলে 1870 সাল, 50-এ 1857-তে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তারপরে এই যে তারপরে যে ওয়াহাবি ট্রায়াল এবং বিভিন্ন ট্রায়াল গুলো হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে, সেগুলো করতে করতে 70 সালে আমরা পৌঁছে যাব। তারপরে মুসলমানদের মধ্যে আর একটা অন্য চেতনা আসে, সেই চেতনার আমরা যার নাম সবাই জানি, স্যার সৈয়দ আহমদের। তিনি বলেন যে সারা দেশে শিক্ষা বিস্তার করতে হবে,
মুসলমানদের রাজনীতি এবং অন্য কিছু দরকার নেই, শিক্ষা বিস্তার করে তাদের এই বছর আগে। হ্যাঁ, আমরা এটা চলছে, আরম্ভ হয়ে গেছে। আমি বলছি এখানে, তুমি চলে এসো না রে, বলে দিচ্ছি এটা বলতে হবে। হ্যাঁ, বাংলাতেও কিন্তু সেই সময় প্রিন্স আব্দুল লতিফ এগিয়ে এসেছিলেন, আরো কয়েকজন এগিয়ে এসেছিলেন। তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে স্যার কি জানো না, সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলীর মতো আমার নিজের মনে হয় এইরকম মনস্বী বাঙালি মুসলমানদের মধ্যে জন্মগ্রহণ করে। আমরা আসলে তার ব্যাপারটা কখনো মনেই করি না, তার যথাযথ আসনে তাকে আমরা কখনো বসাইনি। তিনি বাংলাতে এক বিপ্লব আনতে পেরেছিলেন। তিনি বলেছিলেন যে স্যার সৈয়দ আহমদের যে শিক্ষা বিস্তার করতে হবে, মুসলমানদের আর কিছু নাই, আধুনিক শিক্ষা নিতে হবে। তিনি বললেন আধুনিক শিক্ষা তাদের নিতে হবে মুসলমানদের, ঠিকই, তার সঙ্গে তাদেরকে রাজনীতিটাও শিখতে হবে। সেই রাজনীতি পার্টি পলিটিক্স তখনও হয়নি, সেই রাজনীতি তা নয়। রাজনীতি হচ্ছে মুসলমানদের ইন্টারেস্টের কথাটা। পার্লামেন্টারি ব্রিটেনে যেমন প্রসিডিওর আছে যে মানুষ সবাই মিলে একত্রিত হয়ে একটা ওপিনিয়ন ফর্ম করে গভর্নমেন্টকে যে বলে যে এটা হওয়া উচিত, সেইভাবে দিতে হবে। তিনি দিতে আরম্ভ করলেন এবং সেই সব দেওয়ার ফলে অনেকগুলো কাজ হলো। তার একটা কাজ হচ্ছে 1898 সালে সরকার এই সিদ্ধান্ত নেয়, এই তারা নোটিফিকেশন করে যে তারপর থেকে বাংলাতে যে জুনিয়র এক্সিকিউটিভ, আমরা এখন বিসিএস অফিসার তাদের বলি, সেই জুনিয়র এক্সিকিউটিভ পদে যে রিক্রুটমেন্ট হবে, তাতে সেই রিক্রুটমেন্টে মুসলমানদের অগ্রাধিকার দিতে হবে। তখন এই পরীক্ষা করে হতো না, তাদের সিলেকশন হতো, তাদের উপরে অফিসাররা ডেকে তাদের নিয়ে নিতে পারত। কত এইসব পরীক্ষা টরীক্ষার কোনো ব্যাপারই ছিল না, তাদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলো। তিনি বললেন যে আমাদের দাবি তুললেন যে মুসলমানদের শিক্ষার কি অবস্থা, গভর্নমেন্টকে সেটা প্রত্যেক বছর অ্যাসেস করে রিপোর্ট করতে হবে যাতে সবাই জানতে পারে। আরো অনেক কিছু তারপরে হয়। তার ফলে বাংলাতে সেই সময় শিক্ষা দীক্ষা এই দিক দিয়ে এগোতে রইল। বাঙালি মুসলমানদের এই যে পরিস্থিতি একটা তৈরি হলো, তারা নিজেদের একটা আইডেন্টিটি তখন খুঁজে বের করলো যে আমরা বাঙালি মুসলমান, আমরা মুসলমানও বটে, আমরা বাঙালিও বটে, আমরা বাঙালি মুসলমান। এবং এই বাঙালি মুসলমান এই আইডেন্টিটি, এই কমিউনিটি, তাদের যে স্ট্রাকচার তৈরি হলো, তারা যে জয়েন্টলি যেভাবে নিজেদের চিন্তা ভাবনা সমস্যাগুলো করতে আরম্ভ করলো, তারা যেটা সরকারের কাছে যেভাবে এগিয়ে নিতে পারলো, তার ফলে কি হলো, এই সময়টাই মুসলমানদের বোধহয় সব থেকে গৌরবোজ্জ্বল সময় হয়েছিল। আমার মনে হয় এই সময়টাকে আমাদের খুব ভালো স্টাডি করার দরকার। মুসলমানরা অনেক এগিয়ে গিয়েছিল এবং রাজনীতির ক্ষেত্রে এই সময় আস্তে আস্তে এই কনস্টিটিউশনাল গভর্নমেন্টের এই ফর্মগুলো আসে। তো এই সময়েই মুসলমানদের জন্য পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, লেজিসলেচারে তাদের জন্য কোটা হয়। সেই কোটার দৌলতে আমরা দেখি যে বাংলাতে, অবিভক্ত বাংলাতে স্বাধীনতার আগে পর্যন্ত যে কটা গভর্নমেন্ট হয়েছে সবই মুসলমান করতাম। মুখ্যমন্ত্রী তখন বলা হতো প্রধানমন্ত্রী। তখন মুসলমানরা এই বাংলাতে রাজনীতির ক্ষেত্রে ডমিনেট করতে পেরেছে। তার কারণ তাদের ভ্যালু সিস্টেমটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তাদের কমিউনিটি স্ট্রাকচারটা তাদের একসাথে ডিসিশন নিতে শিখিয়েছে, তাদের কমিউনিটি স্ট্রাকচারটা তাদের তখন আন্দোলন করতে, নিজেদের জন্য যা কিছু তখন করার দরকার তারা পেরেছে। স্বাধীনতার সময় আমরা সবাই জানি যে বাংলার মুসলমানরা সারা ভারতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার কারণ প্রথমত সংখ্যার দিক থেকে তারা সারা বাংলায় সেই সময় মুসলমানরা ছিল প্রায় অর্ধেক, 50% একটু বেশি, হিন্দুরা একটু কম। কিন্তু ওয়েস্টার্ন সাইডে মোটামুটি যেটা পশ্চিমবঙ্গ, সেখানে তারা প্রায় 25% মতো মুসলমান ছিল। সেই সংখ্যাটা তারা কমে গেল
47-এ স্বাধীনতার পরে অনেক লোক চলে গেল ওইদিকে, তারপরে সেটা কমে আর অনেক লোক হিন্দুরা এলো, মুসলমানরা চলে গেল, 19% কাছাকাছি পৌঁছলো। অর্থাৎ মুসলমানরা সংখ্যার দিক থেকে কমে গেল, তাদের মধ্যে শিক্ষিত মানুষরা চলে গেল, তারপরে তাদের হয়ে কথা বলার লোক কমে গেল। আর সেই সময়ে আমাদের দেশে 46 সালে হিন্দু জাতীয়তাবাদ তারা আমাদের এখানে একটা সাংঘাতিক বড় রাইড করাতে পেরেছিল এবং সব দোষটা মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিতে পেরেছিল যে মুসলমানরাই করেছে। এবং এই 47 সাল থেকে অত্যন্ত সক্রিয়, তার আগে থেকে সক্রিয় ছিল, তারা সক্রিয় হয়ে উঠলো মুসলমানদের এগেনস্টে, সারা ভারতেই বলছিল, এখানেও তারা বলতে আরম্ভ করলো মুসলমানরা সব চলে যাক এই রাজ্য থেকে পাকিস্তানে, কারণ তারা দেশ ভাগ করেছে এবং মুসলমানদের জন্য আলাদা দেশ তৈরি করছে, অর্থাৎ তারা সেই দেশে চলে যাবে, এটাই স্বাভাবিক। মুসলমানরা সব দিকে চাপে আস্তে আস্তে জর্জরিত হয়ে গেল, আর তাদের নিজেদের কথা বলার মতো কোনো ক্ষমতা ছিল না। এই সময় যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের উপর চাপ পড়লো অনেক বেশি, মুসলমান বলতে আরম্ভ করলো যে এই গভর্নমেন্ট, তখন প্রচুর রাইট হচ্ছে, কিন্তু সেই রাইট গুলো খুব বিরাট রাইট নয়। সাধারণত সীমান্ত এরিয়াতে যারা ওপার থেকে চলে এসেছিল তাদেরকে দুটো গ্রুপ নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছিল, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টির লোকেরা আর একটা হচ্ছে এই হিন্দুত্ববাদীর লোকেরা। তারা আপ্রাণ চেষ্টা করছিল, তারাই সব জায়গাতে ছোটখাটো রাইট লাগাচ্ছিল। কিন্তু আমরা যদি হিসেব করে দেখি 64 আগে পর্যন্ত, 47 থেকে 64 পর্যন্ত পশ্চিম বাংলায় কোনো বড় রাইট হয়নি। 64-তে তারা বড় রাইট হয়। তো এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা মুসলমানরা এগোতে পারেনি। এপারের যারা বাঙালি মুসলমান তারা নিজেদের বাঙালি মুসলমান হিসেবেও সে আইডেন্টিটিটাকে জোরদার করতে চেষ্টা করেনি, তারা একটা কমিউনিটি হিসেবে নিজেদের ফোর্জ করার চেষ্টা করেনি। তাদের ভ্যালু সিস্টেম তখন খুব বিভ্রান্ত, কি করা উচিত এই নতুন দেশে, এই যে গভর্নমেন্ট, হিন্দুদের গভর্নমেন্ট, এটাকে আমরা গ্রহণ করব কি করব না কি করব, তারা সবাই মিলে একটা কিছু ঠিক করতে পারেনি। এই বিভ্রান্তিকর অবস্থাতে তাদের বিভ্রান্তিকর একটা ভ্যালু সিস্টেমের মধ্যে তারা বাস করেছে। 64 পর থেকে আমরা যদি সিচুয়েশনটা দেখি 77 পর্যন্ত, তার মধ্যে এখানে পলিটিক্যাল আপ অ্যান্ড ডাউন অনেক সিচুয়েশন ঘটেছে, প্রচন্ড টার্মোয়েলের সময়। সেই সময় 66-তে কংগ্রেস ভাগ হয়ে গেল, তার মানে এখানে দুর্বল হয়ে গেল, অন্য পার্টিরা সেখানে খুব সবল হলো, গভর্নমেন্ট চেঞ্জ হলো, একের পর এক অনেকগুলো গভর্নমেন্ট হলো। মুসলমানরা সে সময় আইডেন্টিটি বেস পলিটিক্স করতে যে পপুলার মুসলিম লীগ থেকে দাঁড় করানো জিতলেও অনেকে, আবার সেটা মিলিয়েও গেল, খুব স্বাভাবিকভাবে সেটা টেকার কোনো কারণ ছিল না। এই পর্ব চলতে চলতে 71-এ পরে, আমরা যদি আর অন্য বলে এখন আমাদের দরকার নেই, এই পর্বের পরে 71-এ 72 সিদ্ধার্থ শঙ্কর রায়, যেটা সম্পর্কে আমরা খুব কম জানতে দেওয়া হয়েছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের গভর্নমেন্টে বোধহয় মুসলিম এমএলএ সংখ্যা সব থেকে বেশি ছিল, খুব সম্ভবত। তখন মুসলমানদের পশ্চিমবঙ্গের 20% মুসলিম খুব বেশি হলে বাস করে। ওই গভর্নমেন্টে, আমি এটা কোনো মানে না করে বলছি, এটা হিসেব করে বলার কথা, মোটামুটি 12%-13%-এর মতো মুসলমান এমএলএ ছিল, অনেক মন্ত্রী ছিল, এবং সেই মন্ত্রীরা শুধু নাম খাওয়াচ্ছে মন্ত্রী নয়, তারা খুব অ্যাক্টিভ, তারা খুব অ্যাসার্টিভ, তারা মুসলমান বলে অ্যাসার্ট করেছে যে মুসলমানরা সব পিছিয়ে আছে, তাদের আগে চাকরি দিতে হবে। 7টা খুব ইম্পর্টেন্ট মন্ত্রী ছিলেন, সবাই বললো হিন্দু রাজ্যে হচ্ছে শুধু মুসলমান, কমিউনাল মুসলমানদের চাকরি দেয়। তিনি খুব পরিষ্কারই বললেন, অ্যাসার্ট করে বললেন যে হ্যাঁ আমি তো চাকরি মুসলমানদের বেশি দেবো, তার কারণ তারা এতদিন পায়নি, সমান অধিকার থাকলে তার তো পাওয়ার কথা, তাদের যেটা বাকি আছে সেটা দেব। এই অ্যাসার্ট করে বলার মতো অনেক মুসলমান মন্ত্রী সে সময় ছিল, এবং সিদ্ধার্থ রায় নিজেও অত্যন্ত ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তো এই সময়টা ছিল মুসলমানদের পক্ষে আমার মনে হয় অত্যন্ত উজ্জ্বল একটা সময়। মুসলমানরা তাদের বাঙালি মুসলমান হিসেবে তার আগে যে অবস্থা হয়েছিল সেখান থেকে তারা ফিরে দাঁড়াতে পারলো। তারপরে 77 সালে অন্য অনেক কারণে সারা ভারতে গভর্নমেন্ট পড়ে গেল, সিদ্ধার্থ রায়ের গভর্নমেন্টকে মুসলমানরা সাপোর্ট করলো, জিতে আসতে পারলো না। তারপর থেকে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট একটা ব্যাপারে ঠিক করেছিল, তারা কমিউনাল নয়,
তার ফলে কোনো কমিউনিটিকে তারা প্রাধান্য দেবে না, কোনো পার্টিকুলার কমিউনিটিকে এগিয়ে যাওয়ার জন্য তারা সাপোর্ট করবে না, সব মানুষের এগিয়ে যাওয়ার জন্য তারা সাপোর্ট করবে। যারা পিছিয়ে আছে যে মুসলমানরা, সবাই যদি সমান কম্পিটিশন একটা জায়গাতে হয়, তাহলে যারা পিছিয়ে আছে, যে লোক হ্যান্ডিক্যাপ, সেই কম্পিটিশনে কখনোই সাফল্য মণ্ডিত হতে পারবে না। মুসলমানরা আরো পিছিয়ে গেল। সেই পিছিয়ে যাওয়ার পরে সাসার কমিটির রিপোর্ট আমরা জানি, তাতে মুসলমানরা বুঝতে পারলো, গভর্নমেন্ট চেঞ্জ হলো এবং মুসলমানদের ওবিসি কোটা তখন পেতে আরম্ভ করলো। তারপরে মুসলমানদের সংখ্যা চাকরি বাকরিতে অনেকটা বাড়তে আরম্ভ করলো। এবং তারপরে কি হলো, তারপরে আবার সেই ওবিসি কোর্টের রায় চলে গেল, খুব অন্যায় করে চলে গেল। কিন্তু মুসলমানদের যে অবস্থা, তারা সেটা বুঝতে পারলো না যে কোর্ট যে রায় দিয়েছিল খুব অন্যায় করে দিয়েছে। তারা প্রথমে তাদেরকে আসলে এই সময় যে চেঞ্জটা হয়েছে, সেই চেঞ্জটা হচ্ছে আমাদের রাজ্যে এবং সারা ভারতে মিডিয়া, এই টোটাল মিডিয়াটাকে স্যাফ্রনাইজড হয়ে গেছে। তাদের টাকা আছে, তারা কিনে নিয়েছে, তারা যা বলেছে মানুষ সেটা সেভাবে বিশ্বাস করেছে, আমরা সেভাবে এখন বিশ্বাস করে চলছি। তার কারণ একই কথা চারপাশ থেকে অনেকে মিলে বললে তখন মানুষের সেটা বিশ্বাস করে, এবং সেই বিশ্বাসটা এমন জায়গায় যে পৌঁছয় যে তার ভ্যালু সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারে। একই কথা আমরা যখন অনেক রকম যুক্তি দিয়ে যখন বোঝাই, তখন তার ভ্যালু সিস্টেমটা আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করে। আমরাও সেটা বুঝেছিলাম। তারপরে মুসলমানরা বুঝলো যে তাদের সত্তার অন্যতম হচ্ছে এই ওবিসিটা। বাঙালি মুসলমান বলতে গেলে যাদের বোঝাই, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক বিদেশ থেকে এসছে, বাকি সমস্তটাই হচ্ছে যারা ধর্মান্তরিত হয়েছে। আমরা সবাই ধর্মান্তরিত মানুষ, খুব অল্প কিছু লোককে বাদ দিয়ে। এই ধর্মান্তরিত মানুষ যে ধর্মান্তরিত হয়েছিল, এটাই আমাদের বাঙালির সত্তা। অর্থাৎ বাঙালি মুসলমানের সত্তার সব থেকে বড় অংশ হচ্ছে সেই বাংলার অধিবাসীরা যারা ধর্মান্তরিত হয়েছে। সেটা আমরা জানতামই না ওই ওবিসি রিজার্ভেশন না চলে গেলে। তারপরে আমরা জানতে পারলাম, সবাই অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমাদের অনেকেই সেটা, কেউ বললো আমি শেখ, অথবা আমি ওবিসির দলে নয়, কেউ বললো আমি কাজী, ওবিসির দলে নয়। এটা মানুষের স্বীকার করতে একটা সময় লাগে। আমরা এখনো সেই জায়গাতে হেজিটেশনে আছি। কিন্তু যেগুলো ঘটে চলছে তার মধ্যে, সেগুলো তো খুব সাংঘাতিক। সেই সাংঘাতিক আমরা 2019-এ দেখেছি। তাদের বলা হচ্ছে যে তাদের সিটিজেনশিপ আছে কিনা সব পরীক্ষা করে দেখা হবে। আমরা অনেকেই ছুটে বেরিয়ে পড়লাম, সিটিজেনশিপ দেখবে। অত কি দেখবে, তারা কাগজপত্র দেখবে। 51 সাল, সেই 1951 সালে তার পূর্বপুরুষরা এখানে সিটিজেন ছিল কিনা দেখতে চাইতে পারে। অত 51 সালে দলিল দস্তাবেজ যা কিছু আছে খুঁজে ঠিক করো। তারপরেও সব পরেও পর 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 একের পর, আমি সেইগুলোতে যাচ্ছি না, আঘাত এসছে। গত বছর যে আঘাত এলো, সেই আঘাতটা হচ্ছে যে তাদের ওয়াকাফের যে সম্পত্তি ছিল, সেইগুলো এমন একটা আইন করলো তাতে সব চলে যাবে। আমরা কি করলাম, আমরা বললাম না, সবাইকে বোঝাতে হবে ওয়াকফের এটা কিভাবে তাতে এই করা হবে। ওদের যে তৈরি করেছে, যে ওয়েবসাইট তৈরি করেছে, তাতে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা মানুষকে বোঝানোর মতো আমাদের ক্ষমতা নেই, আমাদের মিডিয়া নেই, আমাদের কমিউনিটি নেই, যেখানে বসে আমরা সবাই মিলে একটা ডিসিশন নেব। সবাই মিলে ডিসিশন নিলে সবাই মানবে তো, সেটা নেই। কেউ তার বিরোধিতা করলে তাকে সোশ্যালি আটকানোর মতো কোনো সিস্টেম আমাদের মধ্যে নেই। অত কেউ সেই যারা এইসব ওয়াক্যের সম্পত্তি দেখাশোনা করছে, তারা রেজিস্ট্রেশনও করলো না। এবার হয়তো সবাই এমনিতেই চলে যাবে। এই বছর SIR এসছে। SIR কি বলছে, যে 2002 সালে কার কার নাম ছিল সেটা দেখবো। আমরা ছুটছি কোথায় 2002 সালে আমার নাম ছিল কিনা, আমার পূর্বপুরুষের নাম ছিল কিনা খুঁজে বার করতে লোককে সাহায্য করছি যে তোমরা এটা করে দাও। এর পরের বছরে, এটা সবাই আমরা জানি, সেন্সাস হবে। কি চাইবে আমরা জানি না, কিন্তু আমরা প্রস্তুত হয়ে আছি, যেটা চাইবে সেটা আমরা দেওয়ার জন্য। সেই রাজা এক বালিকা চাইল, কোন বালিকা চাইল আমরা জিজ্ঞেস করি, কি চেয়েছি, সেই জিনিসটা আমরা তাকে দেব। আমরা তার প্রতিরোধ করব না, তার কারণ প্রতিরোধ করার মতো ভ্যালু সিস্টেম আমাদের নেই। কারণ যে এই ভ্যালু সিস্টেমটাকে আস্তে 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 তারা
ধ্বংস করে দিচ্ছে। এবং এটাই হচ্ছে পলিটিক্স। যারা গদিতে বসেছে তার একটা কনস্টিটিউশন সিস্টেমে এসছে, কনস্টিটিউশন সিস্টেমটাকে তারা বিকৃত করে দিয়েছে। দেশে, আমাদের দেশে আমরা জানতাম অধিকার আছে, কনস্টিটিউশন অধিকার দিয়েছে, যদি অ্যাডমিনিস্ট্রেশন সেই অধিকারতে তারা যদি না মানে সেখানে কোর্ট আছে। এখন কোর্ট তারা দখল করে নিয়েছে, সবকিছুই তারা দখল করে নিয়েছে এবং মানুষের মনটাকে তারা দখল করে নিচ্ছে, অর্থাৎ ভ্যালু সিস্টেমটাকে দখল করে নিচ্ছে। তারপরে আর কেউ যা কিছু বলবে আমরা সেটা মেনে দেবো। আমি যদি দেখি আমার ভাই আমার পাশে বসে আছেন, যদি বলে গভর্নমেন্ট যে ওকে তাড়িয়ে দাও ওখান থেকে, আমি বলে চলে যাবো। এই যে মানসিকতা তৈরি করে, এই যে ভ্যালু সিস্টেম তাদের চেঞ্জ হচ্ছে, সেটা আমরা চোখের সামনে দেখছি। আমাদের এটা প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, আমাদের ইচ্ছা পর্যন্ত নেই। আমরা বিপন্ন আজকে, এটাই আমাদের বিপন্নতা। এই বিপন্নতা থেকে আমরা কি করে উদ্ধার করতে পারবো নিজেদের, সেই চিন্তা আমাদের করতে হবে, সেই পথ আমাদের করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি বোধহয় একটু বেশি সময় নিয়েছি, সবাইকে শুভেচ্ছা জানাই। খুব সুন্দর বক্তব্য রেখেছেন এবার আমরা শেষে দিয়ে কথা বলবো। আমরা এবার দেখুন মোহাম্মদ হেলাল সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য। আজকে আমাদের এই যে বিপন্নতা বোধের কথা আমরা বলছি এবং এটা ডাইরেক্ট আমাদের কাছে এবং ওরা তথা সরকার, হিন্দু মুসলমান সরকার সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ওরা আমাদেরকে ভারতীয় বলতে চাইছে। এই যে ভারতীয় চিন্তা চেতনা এই সেদিনের ব্যাপার। আগে ভারত বলে কোনো দেশ ছিল না, যে রাজা যতটা দখল করেছে সেটাই ততটা তার নামের অনুসারে নাম হচ্ছে। এই যে আপনার আরব এবং আরবের লোক যারা আমাদের সাথে, আরবটা আমরা যদি এইভাবে দেখি তাহলে সুবিধা হবে। আরব এবং ভারত বিশ্ব মানচিত্রের দুটি দেশ, যাদের একদিকে পড়শি ও প্রতিবেশী দেশ বলা যায়। দুই দেশের মধ্যে আপনার জল থই থই করছে জলপথ। এক নায়ের এক আঁচল যদি ভারত হয়, আরেক আঁচল হচ্ছে আপনার আরব। ঠিক এক হাত যদি হয় ভারত, আর এক হাত আরব। এই বাকি এতে মানে আরব পণ্ডিতরা হাজার হাজার বছর ধরে ভারতের উপকূলে যাতায়াত করতেন। তখনও হজরত মোহাম্মদ জন্ম হয়নি। হজরত মোহাম্মদের জন্মের বহু বছর পূর্ব থেকে আমাদের এখানে তাদের যোগাযোগ নেই। হাদিস এবং তফসির গ্রন্থে হজরত আদম আলাইহিস সালামের বর্ণনা পাওয়া যায় যে হজরত আদম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে ভারতের অবতরণ করেন সারান দেবী, অর্থাৎ সেটা শ্রীলঙ্কা। আর আরবদের দাবি ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কয়েক হাজার বছর নয়, বরং মানব জাতির জন্মের সূচনা লগ্ন থেকে। ভারতে তাদের পিতৃভূমি। আর আর্যদের দাবি তারা কয়েক হাজার বছর আগে, অর্থাৎ 3500 বছর আগে মধ্য এশিয়া থেকে পাঞ্জাবে আসেন এবং গঙ্গা যমুনা সব বসবাস করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা ভারতের মানুষের আগে থেকেই জানতো। হিন্দু বৌদ্ধ প্রভৃতি ধর্মগ্রন্থে তার সাক্ষ্য আছে। কেরলের রাজা পেরুমল নবী মোহাম্মদের কথা শুনে আরবে যান এবং তার হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি ভারতীয় সাহাবী অর্থাৎ হযরত মুহাম্মদের সঙ্গী হিসেবে পরিচিত। আরবে যান এবং ইসলাম গ্রহণ করেন। শহীদ বংশধর বলতে আমরা জানি ইমাম হোসেনের পুত্র সৈয়দ জয়নুল আবেদিনের বংশধরকে। জয়নুল আবেদিনের মা আরব বংশীয় নয়। ইরানিদের দাবি ইরানি রাজবংশীয় ছিল, কিন্তু অনেক ঐতিহাসিকের মত তারা সিন্ধু বংশীয়। যদি এটি সঠিক হয় তবে জয়নুল আবেদিনের বংশধরগণের মাতৃভূমি এই ভারতবর্ষ। তাহলে আমাদের পিতৃভূমি এবং মাতৃভূমি আমাদের দুটোই এখানে। তাহলে এটা কারি বাপের দেশ নয়। দ্বিতীয় কথা, যদি কারি সাহেব একটু আগেই বললেন যে আমরা এখানে ধর্মান্তরিত, ইসলাম ধর্মটাই ধর্মান্তরিত। ধর্মান্তরিত ছাড়া ইসলাম হওয়া যাবে না। তাহলে ভারতের লোকরা ধর্মান্তরিত হয়েছে এবং সেটা 98%। এবং মোগল আমলেও মুসলমানরা 1 থেকে 2%। মুসলমানরা বাংলায় তত ভারতের সংখ্যাগরিষ্ঠ হয়েছে ব্রিটিশ আমলে।
ব্রিটিশ আমলে। আপনি এমনকি মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদের সন্তান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। প্রথম 1872-73 সালে জনসংখ্যা গণনা হয় সেখানে, এবং তার দেখভাল করেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র, অর্থাৎ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র। তিনি মুখ্য ভূমিকায় গেলেন। তখন মুসলমানরা সংখ্যালঘু ছিল। তারপরেও 5 দশক মুসলমানরা মুর্শিদাবাদের সংখ্যালঘু ছিল। তারপরে সংখ্যাগুলো হয়েছে, এবং সেটা ব্রিটিশ আমল। তখন এই নবাব সিরাজউদ্দৌলা বলুন আর মির্জাফর বলুন বা মুসলমান বলুন, কাউকে কিছু করার ক্ষমতা নাই। তারা পরাজিত, বন্দী হচ্ছে, তাদের ইচ্ছাই তখন আইন চলতো না। এই যে এইগুলা হযরত মুহাম্মদের ভারত থেকে সুগন্ধি দ্রব্য উপহার পেয়েছেন, এবং তার ভারতীয় রাজা তাকে আচার পাঠিয়েছেন। একজন ভারতীয় চিকিৎসক হযরত আয়েশা চিকিৎসা করেছিলেন। বুখারী শরীফ, অর্থাৎ বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফে তার উল্লেখ আছে। সেমিটিক বংশোদ্ভূত ইহুদিরা এসেছিল 52 খ্রিস্টাব্দে, সেমিটিক বংশোদ্ভূত সিরিয়ার খ্রিস্টানরা এসেছিল। তেমনি মুহাম্মদের আবির্ভাবের পূর্বেই পৌত্তলিক আরবরা এসেছিল দক্ষিণ ভারতের বিভিন্ন বন্দরে। মুহাম্মদের পর আরব মুসলমানরা এসেছিল শান্তির বাণী নিয়ে। তারা ভারতে বসবাস শুরু করেছিল, এবং শান্তির বাণী এবং প্রত্যক্ষ প্রমাণ 25 থেকে 38 কিমি দূরে অ্যাঙ্গোনিয়ার, অর্থাৎ 673 খ্রিস্টাব্দে মসজিদে একটা ধ্বংসবাস করে। এমনকি তারা, এই যে আমরা এখন কাবামুখী নামাজ পড়ি, প্রথমে কিন্তু কাবামুখী নামাজ হতো না, জেরুজালেমের দিকে আকসার মুখে হতো। আকসামুখী মসজিদ কেরলে আছে, সেটা পরিত্যক্ত, কিন্তু ধ্বংস করা হয়নি। সেখানে নামাজ হয় না, কিন্তু পরিচর্যায় রাখা আছে। আপনি গেলেই, কেরল গেলেই সেটা দেখতে পাবেন। হ্যাঁ, 4th শতাব্দীর মধ্যে সেখানে শ্রীলঙ্কা থেকে যাওয়ার পথে ইবেন বতুতা চট্টগ্রাম বন্দরে নামেন। সিলেটের দরবেশ শাহজালালের সঙ্গে তার দেখা কথা হয়। তিনি চট্টগ্রামে অনেক খবর দেখেছিলেন। এখতিয়ার উদ্দিন বক্তিম খলজি নদিয়ার বিজয়ের বহু পূর্বে লক্ষণ সেনের রাজদরবারে একজন শেখ আরব বণিক এসেছিলেন। আমি যে কথা বলছি, আমার একটা লাইনে অনাদেশিক নয়। যদি কেউ ইতিহাস খুলে দেখতে চান, আমি তা লিখে দিতে পারবো। আমার কাছে সেসব দলিলপত্র সবসময় রেডি থাকে। আমি একটু উল্টো পথে হাঁটি। যারা এই যে ধরুন আমাদেরকে মূলনিবাসী বলে না, বা ভারতীয় বলে না, বিদেশি বলে, 1772 খ্রিস্টাব্দের পূর্বে মুসলমানরা ভারতবর্ষে প্রবেশ করে না, দেশ দখলের জন্য আক্রমণ করেনি। ভারতবর্ষে না করেছিল ইসলাম ধর্মের প্রসারের জন্য। এলমুখাজি তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, সিংহলের রাজার পাঠানো উপঢৌকন করা খলিফা ওয়ালিদের উদ্দেশ্যে অনেকগুলি জাহাজে দেবলয়ের সমুদ্র জলদস্যুরা লুট করে। সিন্ধু এলাকায় এই ঘটনা হিন্দু ব্রাহ্মণ রাজা দাহিরের লোকদের হাত থাকায় ইরাকের গভর্নর বিষয়টি দাহিরকে জানায়। দাহির তাকে কর্ণপাত করেননি। অবশেষে গভর্নর আল হাসাজ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে শাস্তিমূলক অভিযান পাঠান। এই যুদ্ধে দাহির পরাজিত ও নিহত হয়। আম্বেদকর 1944 সালে তার গ্রন্থ থট অন পাকিস্তান গ্রন্থের কথা উল্লেখ করেছে। সেই পুরাতন যুগের ইতিহাসে পাচ্ছি, আবার কালকে আমরা আম্বেদকরের কথাই পাচ্ছি, মানে সেটা 47-এর সমসাময়িক। মাহমুদ অথবা আল-বেরুনি ভারতের মানুষকে হিন্দু আর ভারতের প্রচলিত ধর্মকে হিন্দু ধর্ম নাম দেন। এই অর্থে মাহমুদি হচ্ছে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা। মাহমুদের দরবারে ফিরদৌসীর মতো মহকবি ছিলেন, আল-বেরুনির মতো পণ্ডিত তার সহচর ছিলেন। আর তার রাজধানী গজনি ছিল সংস্কৃত ভাষা ও জ্ঞান চর্চার একটি কেন্দ্র। তিনি স্বয়ং ছিলেন বহু ভাষাবিদ। তার মুদ্রার একটি দেখা যায় সংস্কৃতির স্বীকৃতি। মোহাম্মদ ও মুঘলদের মধ্যে ভাষান্ধতা ছিল না। উল্লেখযোগ্য দক্ষিণ ভারতের পূর্ব ঐতিহাসিক নীলকান্ত শাস্ত্রীয় শাস্ত্রী বলেছেন, মাহমুদ সম্পর্কে ধর্ম নিরপেক্ষ এবং রেনেসাঁ অগ্রদূত, অর্থাৎ ইতালির আগেও রেনেসাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার পাতা রাজা বার্মিয়া ঔরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক এবং ফার্সি পর্যটক। তার ভ্রমণ বৃত্তান্ত ট্রাভেল ইন দি মুঘল এমপি 1665 থেকে 68। এরই অবলম্বনে প্রখ্যাত বিনয় ঘোষের নাম অনেকেই শুনে থাকবেন। তিনি একটা বই লিখেছিলেন বাদশাহী আমল, সেখানে এই সব কথাগুলো আছে। সেই পুস্তকে আমরা অষ্টাদশ শতকের প্রথমে সারা ভারতে তথা বাংলায় মুসলমান 1%-এর বেশি নয় তিনি দেখছি। ইংরেজ আমলে গ্রামের পর গ্রামের অস্পৃশ্য শূদ্ররা হিন্দু ব্রাহ্মণ্যবাদের যাদের নামে বজ্জাতি সহ্য করতে না পারে কোটি সংখ্যায় মুসলমান হয়ে যায়। মুর্শিদাবাদের ওই তো কথাটা বললাম, তার নতুন করে আর সেখানে বলছি না। হ্যাঁ, এবং সেই সময় আপনার বর্তমান শতাব্দী শুরু থেকে মুর্শিদাবাদ জেলা হয়েছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। 1280 সনে বাংলা সনে বঙ্গদর্শনে মীর বিশ্বরাফের গোড়াই ব্রিজ অর্থাৎ গোড়াই সেতু কাব্যগ্রন্থের সমালোচনায় বঙ্কিমচন্দ্রই লিখছেন, বাংলা হিন্দু মুসলমানের দেশ, একা হিন্দুর দেশ নয়। এদেশে আর্য জাতির অধিকার হয় নাই। যখন মনুষ্যতা সংগঠিত হয়
তখনও হয় নাই, মহাভারত পরিণত তখনও হয় নাই। ভারতে বেদ স্মৃতি এবং ইতিহাস সংকলিত হয়েছিল তখন এদেশে ব্রাহ্মণ্য শূন্য অনার্য ভূমি ছিল। এই বাংলা 900 বছর পূর্বে আর্য ভূমি ছিল না, অনার্য ভূমি ছিল। এবং এক্ষণে ভারতবর্ষের সঙ্গে ইংরেজ দিকের যে সম্বন্ধ, বাংলার সহিত আর্য দিকের সেই সম্বন্ধ ছিল। আপনার পশ্চিম আমার আলোচনা সম্ভারে পেয়ে যাবেন। আমার 5 নম্বর আমার কাছে আছে, হিন্দুদের থেকে ভারতের মূল অধিবাসী হিসেবে তুলে ধরে মুসলমানদেরকে বিদেশি এবং মুসলমান শাসনকে বিদেশি শাসক বলে চিহ্নিত করছে। এটা কিন্তু আবার রাজা রামমোহন করেছে। হ্যাঁ, মুসলমানরা যদি এদেশে বিদেশি হন তবে বৈদিক আর্যগণও যে বিদেশি ছিলেন না। আর আর্য ঋষিরা কি হিন্দু ছিলেন? রাম কি হিন্দু? বৈদিক হিন্দু শব্দটার সঙ্গে পরিচয় ছিল, তাদের রচনায় এর কোনো উল্লেখ নেই। কোনো হিন্দু ধর্মগ্রন্থে কোনো সংস্কৃত ভাষায় হিন্দু শব্দ নেই। হ্যাঁ, হিন্দু শব্দটি পার্সি, গ্রিকদের দেওয়া। ভৌগোলিক পরিচয়ে কোনো ধর্মীয় পরিচয় নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকেও জানতে পারি ধর্মীয় ব্যঞ্জনায় হিন্দু শব্দের বা হিন্দুইজম শব্দের প্রচলন করেন আরবরা, তাও খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী। এর অনুরণ শুনতে পাই বাবা সাহেব আম্বেদকরের, স্বামী বিবেকানন্দের প্রভৃতির লেখা। হিন্দু সমাজ, হিন্দু শব্দ মুসলমানদের দেওয়া। স্বামী দয়ানন্দ সরস্বতী ও তার শিষ্য সহচর পণ্ডিত লেখরাও লিখেছেন দয়ানন্দ যে এটা হিন্দু মুসলমানদের দেওয়া। এবং বর্তমান যে আপনি সত্যতা প্রকাশ পাওয়া যায় মূল কপিতেও আপনার সেই পাতাটা নেই। আমার কাছে একটা পুরাতন কপি আছে অনেকদিন আগেকার, আমি সেটা ডাউনলোড করেছি। তার 80 পৃষ্ঠায় এই কথাটা আছে, এখন সেটা পুড়ে দিয়েছে। এই হিন্দুত্ববাদ আসার আগে কিন্তু আমরা সবকিছুতে বিজেপি দোষ দিই। বিজেপি কিন্তু শুধু হিন্দুত্ববাদে আসছে। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করার চেষ্টা প্রথম থেকেই শুরু হয়েছে এবং সেটা নেহরুর দ্বারাই। যদি নেহরু প্রথম শপথ পাঠ করেন বেদ মন্ত্র পাঠের মাধ্যমে। যেমন আগে লেখা হতো হিন্দুস্থান, 2 আকার 55, এখন লেখা হয় 2 আকার 55। যেমন তখন লেখা হতো আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। হিন্দুস্তান বানানটি থ দিয়ে, এই সাম্প্রতিক ব্যাপার। ইতিহাস ভিত্তিক সাম্প্রদায়িক মানসিকতা ইতিহাস শিক্ষাদানের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে আনন্দমেলা পত্রিকা 25/1998 সংখ্যায় মাধ্যমিকের লেখাপড়া বিভাগে ইতিহাস শেখানো হয়। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সর্বস্তরে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে আত্মপ্রকাশ। কিন্তু পনেরোই সাম্রাজ্যের সুরক্ষার স্বার্থে সরকারি আনুকূল্যে 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। এটা বহু ঘটনা বলির চূড়ান্ত একটা সাম্প্রদায়িকের মতলবে বিকৃতি। কারণ ইংরেজের সাথে ইংরেজের উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি। বর্তমান বিজেপি সরকার ইতিহাস সিলেবাস নির্ণয় করছে, তাতে যাদের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ে তারা হারে হারে টের পাচ্ছে যে আমাদের ইতিহাস ভাবে বিকৃত করা হচ্ছে। হিন্দুস্তান সংঘপ্রবেশের এজেন্ডা। আমরা রবীন্দ্রনাথের স্মরণ নিয়ে অন্য প্রসঙ্গে যাই। রবীন্দ্রনাথ লিখছেন ভারতবর্ষের নাম মাতার নাম নয়, কেননা ভারতবর্ষ যথার্থই ভিত্তি। একথা মনে রাখা উচিত। আমি রবীন্দ্রনাথের কথা বলছি, বইটাও আমার কাছে আছে এবং কারেন্ট আপনার ইস্যু আছে। হ্যাঁ, একথা মনে রাখা উচিত যে দেশবাসী সকলকে আমরা এক নাম দিয়ে পরিচিতি করিনি। মহাভারতে আমরা কাশী, কাঞ্চি, মগধ, কৌশল প্রভৃতি প্রদেশের কথা শুনেছি, কিন্তু তাদের সমস্তকে নিয়ে এক দেশের কথা শুনিনি। আজ আমরা যে হিন্দু নাম দিয়ে নিজেদের ধর্ম ও আচারগত একটা বিশেষ পরিচয় দিয়ে থাকি, সে নামকরণ আমাদের নিষ্কৃত নয়। বাইরে থেকে মুসলমান আমাদের এই নাম দিয়েছিল। হিন্দুস্তান নাম মুসলমানদের কাছ থেকে পাওয়া। আর যে একটি নাম আমাদের দেশের জগতের কাছে এক দেশ পরিখ্যাত, সে হচ্ছে ইন্ডিয়া। সে নামও বিদেশি, বস্তুত বুঝবার কোনো নামকে যদি আমরা যথার্থ ন্যাশনাল বলা যায়, অর্থাৎ যে নাম ভারতের সকল জাতিকে বর্ণ, ধর্ম, আচার নির্বিশেষে এক বলে ধরা হয়েছে, সে ইন্ডিয়া। আমাদের ভাষায় আমাদের স্বদেশী নাম নেই। বাংলা ভাষা পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী সংস্করণ 1419 পৃষ্ঠা 37-37। হ্যাঁ, 7ম শতাব্দীতে হিন্দি নামে কোনো ভাষা ছিল না। যেমন 10ম শতাব্দী হিন্দু ধর্ম নামে কোনো ধর্ম এর অস্তিত্বই ছিল না। গজনী মাহমুদ ভারত যখন দখল নেই, তখন ভারত ছিল ব্রাহ্মণ্য ধর্ম, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, শাক্ত ধর্ম, গণপতি ধর্ম প্রভৃতি। যারা ইতিহাসের চর্চা করেন তারা জানেন যে এই সময় মেলা পাড়াবাড়ি কাটাকাটি করেছে, তখন তো মুসলমান ছিল না। ভারতের সব কোন মুঘল, পাঠান, ইংরেজদের আসার পূর্বে ভারতের মূলবাসীদের শত্রু কে ছিল? ভারতবর্ষের শত্রু কে ছিল? তারা কোথায়?
মূল্যবাসী রাজা হিরণ্যকাশ্যপ, বালি রাজা রাবণ কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? রাম রাবণের লড়াই, শূদ্র হত্যা, একলব্যের অঙ্গলচ্ছেদন, অসুর দুর্গের লড়াই, অসুর এবং দুর্গার লড়াই, এসবের অর্থ ভারতবর্ষের ইতিহাস হিন্দু আর মুসলমানের সংঘাতের ইতিহাস নয়। তাহলে ভারতের ইতিহাস কি? ভারতের ইতিহাস বর্ণ ইসলাম সমর্থক, বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে সংঘর্ষের ইতিহাস। ভারতের ইতিহাস অস্পৃশ্যতার সমর্থক আর বিরোধীদের ইতিহাস। ভারতের ইতিহাস অসমানতা ভেদাভেদের সমর্থক আর বিরোধীদের ইতিহাস সংঘর্ষের ইতিহাস। ভারতের ইতিহাস ন্যায়, স্বতন্ত্র, সমতা আর বন্ধুত্বের সমর্থন ও সমর্থক আর বিরোধীদের সংঘর্ষের ইতিহাস। ভারতের ইতিহাস অরক্ষণের অর্থাৎ সংরক্ষণের সমর্থক আর বিরোধীদের সংঘাতের। 1926 সালে একটা ভাষণ, যেটি 1980-1333 বঙ্গাব্দে হিন্দু সংঘ পত্রিকায় ছাপা হয়। এই লেখাটা ভাষণটা দিয়েছিলেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র কি বলছেন? শরৎচন্দ্র বলেন, বস্তুত মুসলমান যদি বলে হিন্দুর সহিত মিলন করিতে চায়, সে ষড়যন্ত্র আর কিছুই নয়। হ্যাঁ, তো আর কি হতে পারে? তো আমি পাওয়া কঠিন। হিন্দু মুসলমান মিলন একটি গাল ধরা শব্দ। হিন্দুস্তান হিন্দু দেশ, শরৎচন্দ্রের এই উক্তিটি বর্তমান ভাবকা ভারতের রুদ্র সাম্প্রদায়িক স্লোগান হিন্দুস্তান হিন্দু কা, ওই কিসি কা ভাবকা আর নেই, ভাষান্তর নেই। মূল রচনা সম্পর্কে পাবেন আমার জয়া চ্যাটার্জির বই লাস্ট ইয়ার দেখবেন, এটা আলাদা করে পরিশিষ্ট দিয়ে আছে, সম্ভবত পরিশিষ্ট 1। শ্রীকান্তের প্রথম পর্বে শুরুতে ইন্দ্রনাথের সঙ্গে পরিচয় ঘটার প্রসঙ্গে শরৎচন্দ্রের মহাশয় দেখছেন, সেদিন বাঙালি ও মুসলমানদের ছেলেদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি অশান্তি দেখা যাচ্ছে। বাঙালি ও মুসলমান শব্দ কেমন ভাবে ব্যবহার করেছেন যে মুসলমান আর বাঙালি যারা এক। তিনি ভুলে যান বাংলার সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান হিন্দুর চেয়ে। হ্যাঁ, সেই কথা এই যদি ঘটনা শরৎচন্দ্রের হয়, তাহলে সাম্প্রদায়িক মানুষদের কি হবে? এটা আমাদের ভাবার দিন এসছে। আমরা শুধু ওই মোদি করলে হবে না, আরো যারা আছে তারাও কম বেশি সম্প্রদায়। আর মাছে ভাতে বাঙালি, খেত বাঙালি কৃতি নয়। মোহন ভাগবত রাম নিরামিষ নীতি চালু করতে চান। তার তথ্যের মধ্যে তুলে ধরেছেন 72% মানুষ মাংস খান। বাংলার মধ্যে মাংস খান। বাংলা তুমি কার সম্পাদনা শাশ্বত চৌধুরী, সেখানে তিনি লিখছেন বাঙালিরা গরুর মাংস খান। কথাটি ভুল। বিশ্বে বাঙালি 25 কোটি, তার মধ্যে 70 কোটি বাঙালি গরুর মাংস খান। যদি কেউ বলে বাঙালিরা নামাজ পড়ে না, বাঙালিরা পূজা করে, কথাগুলি ভুল। কারণ 17 কোটি বাঙালি নামাজের পক্ষে এবং পূজা করেন। মাঝে ভাতে বাঙালি, জয় বাংলা। আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের বাঙালিত্ব আলাদা হবে না। আমরা সোনার বাংলা গাইবো, আর ওই হেমন্ত শর্মা সে বাধা দিলে আমরা এই বাধা শুনবো না। প্রাণ জায়গা রক্ত না জমালে আপনার কিছু হবে না। কারণ যে আসামের বাঙালি যারা, তারা বাংলা ভাষা লিখবে না, তার মাতৃভাষা বাংলাতে লিখবে। বাংলাদেশিদের কথা বাদই দিল, তারা আমার সোনার বাংলা গাইবে না। 6 দশক আগে বাংলাদেশের জন্মে বহু আগে থেকে আপনার সোনার বাংলা গাওয়া হয়, এটা তো গাইবেই মা। এই অধিকার আমরা ছেড়ে দিতে পারি না। আমরা হচ্ছে আমাদের যে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, এই ইতিহাসের বিকৃতির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা যে যেমন ভাবে করি, কেউ মুখে করবো, কেউ ফেসবুকে করবো, কেউ আরো যে কোনো মাধ্যমে করবো, কেউ পথে নেমে করবো। এই যে মতুর হাতে কাজকে বাংলাদেশ বলা হচ্ছে, তারা কে নিয়ে আসছে? তারা বাংলাদেশি বললে বাংলাদেশি হয়ে যাবে। বাংলাদেশ তো 10% লোক বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছিলেন, 90% তো বাংলাদেশের সিদ্ধান্ত নেয়নি। সেই 90% লোক কোথায় যাবে? তারা বাংলা বলে। আর আপনি যে বাংলাদেশি বলছেন, রবীন্দ্রনাথ নজরুল সবাই বাংলাদেশ। কেন বাংলাদেশি? তারা তাদের সাহিত্যে বাংলাদেশি শব্দ ব্যবহার করছে। আমরা অবহিত বাংলার লোক। বাংলা তো ভাগ তুমি তোমার মতো করেছে, যেমন এখন সাহেব করছো, কালকে আর একটা জিনিস করবে। এই যে পুঁজিতন্ত্রের ব্যাপার, পুঁজি অর্থনীতি আমাদেরকে ভালো করছে। এবারে আমি আর একটা কথা বলছি, মানে বেশি কথা বলার তো জায়গা নেই। সংরক্ষণ, ভারতবর্ষের দোহাইকে বিশেষ ধর্মের প্রতি অনুরক্ততা সর্বত্রই বর্তমান। তফসিলি জাতি, তফসিলি কথাটা হচ্ছে আরবি শব্দ। বাংলার তফসিলি জাতি উপজাতি, যা শুধুমাত্র হিন্দুদের মধ্যে প্রযোজ্য ইত্যাদি পিছিয়ে পড়া বর্গের দোহাইকে বিশেষ সুবিধা প্রাপ্তির সুযোগ যেমন আইন বা সরকারি ব্যবস্থায় রাখা হয়েছে। কিন্তু পিছিয়ে রাখা মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক দিক থেকে বঞ্চিত মানুষের বিশেষ সুবিধা জানেন আবশ্যকতার রাশি স্তরে কোনোভাবে চিন্তা ভাবনা করা হয়। অথচ ভারতের সিংহভাগ বা অর্থাৎ 98% মুসলিম অস্পৃশ্য অন্তত হিন্দু সমাজ থেকে এসেছে, এবং তারা উচ্চবর্ণের হিন্দুত্ব দ্বারা নিপীড়িত হয়ে ধর্মান্তরে হয়েছিলেন নিরাপত্তা নিধারণ বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে। কনস্টিটিউশন ক্যাম্প থেকে তারা মুক্তি পেয়েছিল। আবার নতুন করে আপনার আর একটা ক্যাম্প তৈরি হচ্ছে।
ডিটেনশন ক্যাম্পগুলোকে বাধ্য করা হবে কম পয়সায় খাটাতে। তফসিলি জাতি উপজাতির জন্য যে সংরক্ষণ দেওয়া হয়েছিল তার মূল ভিত্তি ছিল ভিত্তি অস্পৃশ্যতা এবং জাতিভেদ ব্যবস্থা, কাস্টিজম। লক্ষ্য করার বিষয়, যে মানদের তফসিলি জাতি উপজাতি নির্বাচন করা হয়েছিল সেখানে 80 ভাগ মুসলমানদের কোনো স্থান ছিল না। মুসলমানদের ওবিসি হিসেবে হালামলে দেখানো শুরু হয়েছিল, কিন্তু সেটিও থমকে দাঁড়িয়েছে। কোনো অন্তঃশ্রেণী বৌদ্ধ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হলে তফসিলি জাতি উপজাতির তালিকা থেকে বাদ যায়, মুসলমান হলে সেগুলি বাদ। মুসলমানরা ধর্মান্তরিত হলে বা মুসলমান যেমন মনক্ষীপুরমের লোকরা শিডিউল কাস্ট ছিলেন, তারা ধর্মান্তরিত হয়েছে, তারা সংরক্ষণ পাবেন। বিহারের সদ্য নির্বাচনে একটা মজার কথা হচ্ছে বিহার, যেটা এই প্রথমবার মানে আমাদের ভারতবর্ষে, তার কথা আমরা অনুসরণ করতে পারি। আমাদের যে নেতা আছে তাদেরকে বাদ দিই, কারণ আমাদের নেতারা কোনো না কোনো দলের মানে মুসলিম থেকে হচ্ছে, কেউ না কারো কারো টিকি বাঁধা আছে, হয় দিদির কাছে না হয় দাদার কাছে। তাদের স্বতন্ত্রতা নাই। আমাদের দেশে দুবার নির্বাচন, আপনি যে পার্টির আনুগত্য করবেন সেই পার্টি আপনাকে টিকিট দিবে, আনুগত্য না করলে সে আপনাকে টিকিট দেবে না। তারপরে জনগণের আপনি টিকিটে জিতে আসতে পারবেন। তাহলে পার্টি আপনাকে যে আগে দিবে, তারপরে আপনি কিছু করতে পারবেন। বিহারের সদ্য নির্বাচন 28 বছরের যুবক, মুসলিম যুবক শহীদ হিন্দি বাজারে তফসিলি জনজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব, যেটা আদিবাসীদের জন্য বা সাঁওতালদের জন্য সংরক্ষিত মনিহারি আসনে প্রার্থী হয়েছিল। এনসিপি দল ভোটের লড়াই শুরু করে দিয়েছে। বিহারের 243টা বিধানসভা আসনের মধ্যে তফসিলি জাতির জন্য সংরক্ষিত 28টা আর 8 জনজাতির জন্য সংরক্ষিত আসন মাত্র 2টি। মনিহার এবং কাটিয়ে শহীদ মনিহারি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। শহীদের সাত কথা সংবিধানটা ভালো করে পড়ে নিই, এর উত্তর পাওয়া যায়। আমরা পাঞ্জারা সম্প্রদায় ভক্ত, যারা একসময় যাযাবরের মতো ঘুরে ঘুরে জীবিকা নির্বাহ করত, অর্থাৎ যাযাবরের মতো। হ্যাঁ, এক সময় আমাদের পূর্ব ইসলাম ধর্ম অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এই ধরনের জনগোষ্ঠী ধর্ম আলাদা হলেও তাদের অনগ্রসরতা অস্বীকার করা যায়। ছত্তিশগড়ে আদিবাসী গোষ্ঠী খ্রিস্টান হয়েছে, কিন্তু তারা জনজাতি আছে। কেন আমরা তাহলে পাবো না? তিনি এই লড়াই জিতে মুসলিম প্রার্থী হিসেবে শংসাপত্র জোগাড় করে নিয়ে ভোটে দাঁড়িয়েছে। শেপের এলাকায় শেরশাবা দিয়ে মুসলিম ভালো সংখ্যায় বসবাস করে, যাদের উপর বঙ্গের প্রভাব রয়েছে। দিনাজপুরের দিকে শেরশাবাদীদের জবরদস্ত সংগঠন আছে। একটি বিধানসভায় শেরশাবাদীর 80%, তারা দীর্ঘদিনের সংরক্ষণের দাবিতে সোচ্চার। বঙ্কিমচন্দ্রের রামাকৈবর্ত, পরাণ মন্ডল, হাসিম শেখ একই সারিতে থাকলেও রামাকৈবর্ত, পরাণ মন্ডল তফসিলি জাতিভুক্ত, কিন্তু হাসিম শেখ তফসিলি হতে দূরের কথা ওবিসি তালিকাভুক্তও নয়। মুসলমানদের জাতি পরিচয় না খুঁজে সব মুসলমানকে ওবিসি করা হোক। তামিলনাড়ু 95% মুসলমানদের ওবিসি ঘোষণা করেছে, তবে পশ্চিমবঙ্গে বাধা কথায় বা ভারতের অন্যত্র এই বা বাধা কথায় মিশ্র এবং সাঁচার মুসলমানদের পশ্চাৎপদ বলেছে। সাঁচার যে কথা বলেছেন তাতে মুসলমানদের সংরক্ষণ না দিয়ে কোনো পথই নেই। অভিজাত মুসলমানরাও পশ্চাৎপদ। মুঘল বধূ, যদি আমরা দেখা সকাল দেখতে পাবেন, বধূ কলকাতার উপকণ্ঠে ফুটপাতে বসে চা বিক্রি করেন, এমনি জীবিকা নেওয়ার করবেন। টিপু সুলতানের পরিবারের সন্তান কলকাতার রাস্তায় রিক্সা চালায়। নবাব ওয়াজেদ আলী শাহ পরিবার, মির্জাপুর পরিবার, ইব্রাহিম জুলুকি পরিবার কলকাতায় বাস করেন। তাদের দৈনদশার কথা যত কম বলি ততই ভালো। মুর্শিদাবাদের নবাব মির্জাপুরের পরিবারও বাস করেন। তারা কেউ সুদর মিস্ত্রি, তো কেউ পরিবারের কাজ। নবাব সিরাজউদ্দৌলার পৈতৃক বিয়ে হয়েছিল মির্জাপুরের পরিবারে। সিরাজউদ্দৌলার কোনো পুত্র সন্তান ছিল না, তাদের অবস্থাও করুন। 100% সংরক্ষণ করা হোক, যার যত সংখ্যা হরি তার তত ভাগিদারি। মানে মুসলমানের জন্য 20% কেউ অমুক নয়, যার যত পার্সেন্টেজ আছে সে তত পার্সেন্টেজ সংরক্ষণ হবে। আমরা 28% আমাদের 28টা চাকরিতে 10% বিলম্বন, সব চাকরি একলাই দখল করে আছে। আপনি যেখানে যাবেন সব ডিএম করে খুঁজুন, 23টা জেলায় কটা ডিএম আপনার মুসলমান আছে, কটা ডিএম শিডিউল কাস্ট আছে। আর এই যদি হতে হয় তাহলে আপনাকে বিক্রি হতে হবে। এই যে আপনার কদিন আগে বিচারপতি গাহাইকে সতী ছোড়া হলো, তো এই শিডিউল কাস্ট বলেই সতী ছোড়া হলো। আর এর জাতির সাথে বেইমানি করেছিল। এর বাপ এবং কাকা সেই সময় রিপাবলিক পার্টির নেতা ছিল, কংগ্রেসের কাছে বিক্রি হয়েছিল, তাদেরকে বড় পোস্টে দেওয়া হয়েছিল। এবং সেই তাদেরকে কাশিরামজি বলেছিলেন এরা কি বলে চামচা। তা আমাদের চামচা, মুসলমানদের ভিতরে আমাদের চামচা আছে, এবং তাদের নেতারা চামচা আছে। তাদের নাম করলে আমাদের এখনই হলে আমাকে
পিটাতে লাগলো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। যার যত সঙ্গে এই স্লোগান তুলে আর কাশিরামজি উত্তরপ্রদেশে দখল করেছিল, আজও তা সম্ভব। আর যেটি মাল্লাদের থেকে উপমুখ্যমন্ত্রী প্রার্থীরা ভাষা করেন মুসলিমদের জন্য হলো না, বিহারে মুসলিম জনসংখ্যা 17.8% শহীদ তা মনে করে দিয়েছে। মুসলমানরা ভাবুন, অন্য সকলে ভাবুন, মাল্লারা হচ্ছে 2.6%, পশ্চিমবঙ্গে মুসলমান 28%, চাকরিতে 2-3% মাত্র। মুসলমানদের মধ্যে কিছু শিক্ষক, অধ্যাপক, লেখক, গবেষক আছেন এবং তাদের বুদ্ধিজীবী রয়েছেন। তাদের অনেকেই নিচুতলার গরিব, অশিক্ষিত, ধর্মান্ধতা যাদের গুলি আছে মুসলমানদেরকে ঘেরা করে, যাদের পেশায় ও আপন পরিবারের নিয়ে তারা ব্যস্ত। তাদের একটা অংশ আবার তাদের লেখালেখিতে নিজের সম্প্রদায়ের নিচুতলা এইসব মানুষদের দুঃখ দশা তুলে ধরেন না, তুলে ধরেন না, শুধু তাদের আবেগ, উন্মাদনা, বিবাহ, তালাক এই নিয়ে মেতে থাকে তারা। হ্যাঁ, হিসাব তুলে ধরে বেশি লেখালেখি করে। হিন্দু বুদ্ধিজীবীরা শিক্ষিত, উদারমনা মানুষের কাছে নিজেদের আলাদা ভাবের মানুষ হিসাবে তুলে ধরতে সচেষ্ট থাকে, আর তাদের উন্নয়নের কোনো ভাবনা ভাবেন না। এই হচ্ছে আমাদের। আর দুটো কথা বলতে আমি আমার বক্তব্য শেষ করব। এই যে ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, কেউ বলছে কি দিল্লিতে নিয়ে আন্দোলন করতে হবে। ওয়াকফ আন্দোলন সব জোরালো আন্দোলন হচ্ছে মুর্শিদাবাদ, 744টা লোক নামে কেস হয়েছে। 744টার মধ্যে সিংহভাগই আপনার মুসলমান। এটা হিন্দু মুসলমানের লড়াই ছিল। এ লড়াই তো মুসলমানদের জমি, মুসলমানরা তার আড়াই করতে চাইছে, তারা পথে নেমেছে। আপনারা হয়তো অনেক রিপোর্ট বেরিয়েছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে। আবার কালকেই বোধহয় একটা বই বেরোবে, মুর্শিদাবাদের মানে ওয়াকফ আন্দোলন এবং RSS এর ভূমিকা। বন্দি মুক্তি কমিটি বের করছে, আমাদের বুকের কথা হয়নি। সৌভাগ্য একজন মুসলমান দেখেছে, তিনি স্থানীয় লোক, তার জন্য তার ব্যাগেকে দুদিন আগে জেলে করেছিল, ফেসবুকে লিখে দিয়েছিল, প্রমাণ করা হয়। তাই কিছু লোককে জীবনের ঝুঁকি নিতে হবে। যদি জীবনের ঝুঁকি না নিতে চান, আজকে যদি মনে করেন যে আমি ঝুঁকি নিচ্ছি, আপনার ঝুঁকি না নিলেও আপনাকে কাল নিতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের মঙ্গল কামনা করছি, সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আগামী 3 দিন আপনার 17, 18, 19 আপনার কলকাতা বাংলা একাডেমিতে দলিতের একটা মেলা হচ্ছে, দলিতের দেখা কিনি উনি আপনারা দেখে আসবেন তারা কেমন করছে, আমরাও থাকবো, আমাদের স্টল থাকবে। হ্যাঁ, এবং এই যে মতুয়াদের আন্দোলন হচ্ছে, কেউ যদি পারেন বা বেশকে আমি বিশেষ করে বলবো সাংগঠনিক ভাবে আপনার 4-5 জন তাদেরকে যে তাদের সহমর্মিতা জানুন। কারণ কে হিন্দু কে মুসলমান এটা বিষয় না, মানুষ সেভাবে পাশে দাঁড়ান। আর আপনি যেমন আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি মুসলমান ঘরে জন্ম করে আমি ঠিক করেছি, আমি কি ভারতে জন্মগ্রহণ করে আমি ঠিক করেছি? এ তো বাই চান্সের ফসল। বাই চান্সের ফসলকে পাশে রেখে আপনি আপনার আইডেন্টিটি থাকবে, কিন্তু এটাকে একমাত্র পরিচয় নয়, এটা মানুষ হিসাবে আপনার পরিচয়। আপনার স্লোগান প্রত্যেকটা মানুষই আমাদের দেশের কোনো না কোনো দেশের নাগরিক, কেউ বেনাগরিক নয়। আপনাদের স্লোগান হবে আমরা কাঁটাতার মানি না, আমরা বিশ্বাস করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আসসালামু আলাইকুম আর সবাই গুড আফটারনুন যারা আছেন। তো আজকে ফার্স্ট অফ অল আমি কাজী সাহেব আর তার টিমকে সাধুবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা 2 দিন থেকে কনফারেন্স হচ্ছে। লাস্ট ইয়ারও হয়েছিল, সেকেন্ড এডিশন, ইভেন লাস্ট ইয়ারেও আমি ছিলাম। আর নানান অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এনারা একটা ভয়েস রেজ করতে চান, যেটা সত্যি একটা অ্যাপ্রিসিয়েবল স্টেপ। কিন্তু আজকে যেই অনুষ্ঠানের মেন এজেন্ডা, এই 2 দিন কনফারেন্সের যে মেন এজেন্ডা লেখাই আছে এখানে যে equality and resolution or restitution or resistance Bengali, the present status of the Bengali Muslims. তো এটা প্রেজেন্ট স্টেটাসটা আমাদের খুব জানা দরকার। আজকে সোসাইটিতে নানান ভাবে আমরা চ্যালেঞ্জ, নানান ভাবে আমরা ইস্যুস ফেস করছি, কিন্তু তার আগে আমি একটু ওনারা অনেক বলে দিয়েছেন, কালকে থেকেও আপনারা শুনছেন হয়তো অনেক কিছু, অনেক ব্যাপারে বলা হয়েছে, কিন্তু আমি একটু আইনি দিকটা বলবো। আমি নিজে আইনের ছাত্র, এখন সেন্ট জেভিয়ার্সে আইনের অধ্যাপক। তো আমি একটু আইনের দিকটা দেখাবো, কেননা আমরা কিন্তু মুসলিম হিসেবে ওয়াকিবহাল না, এটা কিন্তু মানতে হবে।
আজকে ওয়াক অফ নিয়ে আন্দোলন হচ্ছে, এসআইএল নিয়ে হচ্ছে, কতজন মুসলমান জানে এটা যে কি হচ্ছে? এটা কিন্তু আমরা ওয়াকিবহাল না, একদমই অ্যাওয়্যার না। কাউকে জিজ্ঞেস করুন এসআইএল এর ফুল ফর্ম বলতে পারবেন। আপনি যান পাক সার্কাসে বিক্ষোভ হচ্ছে, রাস্তা অবরোধ 7 পয়েন্ট ওয়াক অফ নিয়ে, কেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্টটা কি ছিল জিজ্ঞেস করুন, বলতে পারবেন। এটাই হচ্ছে মুসলমানের স্ট্যাটাস। তাহলে আজকে আমরা যে এত ভয়েস রেস করতে চাইছি, কাদের জন্য? তারাও কিন্তু ওয়াকিবহাল হতে হবে, তাদের রাইটের সম্পর্কে একটু অবগত হতে হবে। কি আমার রাইট আমরা জানি না, আমাকে বলছে চলো না 100 জন আজকে দাঁড়াতে হবে, আমরা দাঁড়িয়ে পড়লাম। আমাদের স্ট্যাটাস কিন্তু এটাই। এরকম ভাবেই কিন্তু আজকে আমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে। তাই জন্য কিন্তু অন্য কোনো পার্টি বলুন, কোনো লোক বলুন, কোনো বুদ্ধিজীবী সিভিলাইজ যারাই বলুন, আমাদেরকে কিন্তু ডমিনেট করছে। আমরা সেই জায়গাটা তৈরি করে দিচ্ছি। আজকে দেখুন আমাদের পার্সেন্টেজ অফ লিটারেসি কত, দেখতে গেলে আমাদেরই লজ্জা। কেন আমরা আজকে কিছু জন খালি এগোচ্ছি, বাকিরা কেন অন্যদের একটা সোর্স অফ ডমিনেশন হয়ে যাচ্ছে? আমরা কেন আমাদের উইল পাওয়ারকে ডমিনেট করতে দিচ্ছি? কারণ আমরা নিজেরাই ওয়াকিবহাল না, আমরা নিজেরাই আমাদের রাইট সম্পর্কে অবগত না। কি রাইট সংবিধান দিচ্ছে, কি কনস্টিটিউশনাল রাইটস, এগুলোই জানি না আমরা। না এসআইআর নিয়ে হচ্ছে আমরা আত্মহত্যা করে নিচ্ছি, নানান নানান নানান, নট অনলি মুসলিম কমিউনিটি। এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবেন আপনি, যান বাইরে জিজ্ঞেস করুন বাইরে কি এসআইআর, কি ওয়াক অফ এর অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ আমরা ওয়াক অফ নিয়ে নেমে বললাম রাস্তা। তা আমাদের কি কোথায় এফেক্ট করছে? কি রাইট সংবিধান কি অ্যাকচুয়ালি পাওয়ার দিচ্ছে? এসআইআর কি করতে পারে ইলেকশন কমিশন? জানি না আমরা। তাহলে এই জায়গাগুলো লিগ্যাল বেসিসটা না জানলে, আইনি এই যে আমাদের নানান ভাবে কনস্টিটিউশনে বলা আছে, নানান জায়গায় নানান স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আইনি সহায়তা কেন্দ্র হয়, লিগ্যাল এড, যারা আইনের ছাত্র জানে লিগ্যাল এড হয়। আমরা জানি না, আমরা জানতেও চাই না। আমরা হয়তো পলিটিক্যাল সায়েন্স পড়েছি সেই কলেজে, বা স্কুলে সিভিক্স পড়েছি, ওইখানে আটকে। তারপর যে কনস্টিটিউশন নিয়ে আমরা নাড়াচাড়া করব, কি জানবো, কি দিয়েছে আমাদেরকে, আমাদের কি এন্টাইটেলমেন্ট, আমরা জানি। তো আজকে খালি চেঁচালে হবে না, আজকে প্রথমে কিন্তু আমাদের সোসাইটিকে অ্যাওয়্যার করতে হবে। আজকে আমাদের প্রথমে সোসাইটিকে লিগালি অ্যাওয়্যার করতে হবে, না হলে কিন্তু আরো আমাদের ফিউচার আরো ব্লিক, আরো ডেঞ্জারাস সিচুয়েশনে আমরা এগিয়ে যাচ্ছি। আমি কিছু কিছু ইস্যু তুলবো, ওনারা বলেছেন অনেক অনেক ইস্যু। আমি একটু শুরু করবো কনস্টিটিউশন থেকে। আমি বললাম আমি আইনের ছাত্র, একটু কনস্টিটিউশনটা না জানলে হবে। কনস্টিটিউশনে আমাদের অনেক অনেক অধিকার দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, যেখানে ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, ফ্রিডম অফ কালচার, আমাদের এডুকেশন ইনস্টিটিউশন চালাবার কিছু মাইনরিটি কমিটি তাদের পাওয়ার আছে, তাদের এন্টাইটেলমেন্ট আছে, আর্টিকেল 25 অনওয়ার্ডস, 25, 26 ফ্রিডম অফ রিলিজিয়ন, 28, 29, 30 কালচারাল এডুকেশন রাইটস, অনেক কিছু আছে বলা কনস্টিটিউশন। আমি ওগুলোতে ইলাবোরেট ডিসকাশন করবো না, কিন্তু বেসিকটা ওখান থেকে শুরু। আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান এসে 1950 সালে, রাইট? ইট ওয়াজ অ্যাডপ্টেড ইন 1949 তে, 1950 তে ইমপ্লিমেন্ট। তো সেখানে কনস্টিটিউশন কি বললো? এই যে সেকুলারিজম ওয়ার্ডটা, আমাদের স্টেট, আমাদের কান্ট্রি কিন্তু সেকুলার স্টেট, এটা ছিল না। এই ওয়ার্ডটা কিন্তু প্রিয়াম্বলে ছিল না। প্রথম কনস্টিটিউশনে এলো হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1976। তাহলে তার আগে কি ছিল সিচুয়েশন? তার আগে কি সবাই মানে দেখি কোনো স্টেট রিলিজিয়ন ছিল? তাহলে এখানে ইসলাম ছিল না হিন্দুইজম ছিল, কি ছিল? সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের রোল খুব আমাদের অ্যাট্রাক্ট করেছিল। তো ইভেন এই 1976 এ 42nd অ্যামেন্ডমেন্টের আগে, যে আজকে আমাদের কান্ট্রি বলছি আমরা সেকুলার, সেকুলারিজম, সেকুলার মানে কি? যে সব ধর্ম সমান, কোনো আমাদের স্টেট রিলিজিয়ন নেই, তাই না? যে প্রত্যেকটা রিলিজিয়ন প্রত্যেকেই তার কে সম্মান করবে, যে যার নিজের ধর্ম নিজেরাই প্র্যাকটিস করবে, প্রপাগেট করতে পারবে, এটাই মানে সেকুলারিজম। কিন্তু সেকুলারিজম ওয়ার্ডটাই ছিল না আমাদের কনস্টিটিউশন। এলো কবে? 1976, কনস্টিটিউশন এসছে 50। তো সেকুলারিজম কথাটা ঢুকলো হচ্ছে 1976 এ 42nd অ্যামেন্ডমেন্টে। তার আগে সুপ্রিম কোর্ট কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছিল। অনেক ফেমাস জাজমেন্ট আছে সুপ্রিম কোর্ট, সেখানে ক্লিয়ার করে দিয়েছিল না আমাদের যখন কনস্টিটিউশন ড্রাফট হয়, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নানান ডিবেটস হয়, নানান সেখানে রিপ্রেজেন্টেশন ছিল, মুসলিম কমিউনিটি থেকে, দলিত থেকে, আমাদের বি আর আম্বেদকর সাহেব লিড করছিল। তো সেখানে অলরেডি তাদের যে আর্গুমেন্ট, তাদের যে কনসালটেশন, সেখানে পরিষ্কার ছিল যে আমাদের কান্ট্রি সেকুলার কান্ট্রি হবে। সেটা সুপ্রিম কোর্ট একটা কেসে তুলেও ধরলো। কোন সালে? 1973-74 সাল,
মানে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট উইথ 42nd অ্যামেন্ডমেন্টে সেকুলার ওয়ার্ডটা আসার আগে সুপ্রিম কোর্ট হ্যাজ আপহেল্ড দিস থিং যে ইয়েস ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি। তো সেইখান থেকে কিন্তু জার্নি শুরু। এবার যে আর্টিকেল গুলো বললাম আমি, আর্টিকেল 25 অনওয়ার্ডস, 25, 26, 27, 28, 29, যেখানে আমাদের ফ্রিডম অফ রিলিজিয়ন দিচ্ছে, আমাদের স্টেটাস, আমরা যে এন্টাইটেলড কিছু ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনই দিচ্ছে আমাদের এই পাওয়ার, কিন্তু সেই পাওয়ার কিন্তু অ্যাবসলিউট না। অ্যাবসলিউট না কেন? সেখানে রেস্ট্রিকশন থাকতে পারে, সেখানে স্টেট রেস্ট্রিকশনস আনতে পারে। ফ্রিডম অফ রিলিজিয়ন মানে আমি নিজে রিলিজিয়ন প্র্যাকটিস করছি, প্রপোগেট করছি, তার সাথে কি আছে যে স্টেট আমাকে কেন আটকাবে? হ্যাঁ, আটকাতে পারে। তাই জন্য সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে, আমি সেই জাজমেন্ট গুলো আনছি না। ইভেন আজান নিয়ে জাজমেন্ট আছে, খালি সোনু নিগমের কেস তো এই হলো, তার আগেও 1994 সালে আজান নিয়ে কেস আছে, যেখানে ইসলাম বলছে না যে আজান মাইক্রোফোনে দিতে, সেটা নিয়েও কেস আছে। সুপ্রিম কোর্টে, হাইকোর্ট বলছি না আমি, সুপ্রিম কোর্ট হ্যাজ ডিসাইডেড এগুলো। তো সেইখানে আমি কেন বললাম এই রেস্ট্রিকশনস আছে, যে আমাদের ফ্রিডম অফ রিলিজিয়ন আর্টিকেল 25, 26 আমাদের যেমন এম্পাওয়ারও করছে, আমাদের কিন্তু রেস্ট্রিক্ট করা, হাত বাঁধা। কেন? কোন গ্রাউন্ডে বাঁধা? পাবলিক অর্ডার, মেবি মোরালিটি, মেবি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে কিন্তু আমি আটকাতে পারি। হেলথ ইস্যু, অনেক গ্রাউন্ড আছে যেখানে রেস্ট্রিক্ট করতে পারি। অনেক কেস আছে এরকম, আমি একটা এক্সাম্পল দিলাম আজানের, এরকম গ্রেভিয়ার্ড চেঞ্জ করা যায়, একটা প্লেস মানে কবরস্থান থাকতে পারে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এগুলো আমার কথা না, এগুলো সেটেলড জাজমেন্ট সুপ্রিম কোর্টে, যেখানে এখন অ্যাডভোকেটরা কোর্টে রেফার করে প্রেসিডেন্ট হিসেবে। যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের জন্য স্টেটকে, এটা যদিও কনকারেন্ট লিস্টে পড়ে আমাদের রিলিজিয়নটা, সো যেখানে স্টেটেরও কিছুটা রোল থাকে, আমাদের সেন্ট্রালের রোল আছে, অ্যাজ পার দ্য কনস্টিটিউশনের শিডিউল কনকারেন্ট লিস্টে আছে। তো সেখানে গ্রেভিয়ার্ড, কোনো যদি আমি আজকে যদি আমাদের মহল্লাতে একটা অবস্থান চেঞ্জ হয়ে যায়, রাতারাতি রাইট লেগে যায়, কি বলবে না বিজেপি করেছে বা সো অ্যান্ড সো পার্টি করেছে, কিন্তু এটা এরকম এস্টাবলিশ সিচুয়েশন আছে, হয়েছে, জাজমেন্ট আছে সুপ্রিম কোর্ট। যদি ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের জন্য আমাকে চেঞ্জ করে নিয়ে যাওয়া হয়, যেখানে কোনো রিলিজিয়ন কমিউনিটি রাইট হবে না, ফর দ্য পারপাস অফ মেনটেনিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, দ্যাট ক্যান বি ডান। সেরকমই এই যে ফ্রিডম অফ রিলিজিয়নের কথা বলতে বলতে, আমাদের কনস্টিটিউশন এত বছর থেকে আছে, আমাদের সত্যি একটা হোপ, আমাদের মুসলিম, ইন্ডিয়ান মুসলিমস, খালি বেঙ্গলি বলছি না, ইন্ডিয়ান মুসলিমস অ্যাজ আ হোল, আমাদের এত বছর ধরে কিন্তু ইটস আ রে অফ হোপ। কিন্তু আমাদের কনস্টিটিউশনের এখন ফ্যাব্রিকটা, এই ডেমোক্রেটিক বলুন সেকুলারের ফ্যাব্রিকটা ইজ চ্যালেঞ্জ, নানান ইস্যুটি। সেই কটা ইস্যু আমি তুলে ধরবো, সত্যি কি জাস্টিফিকেশন, সত্যি কি হওয়া উচিত, আমরা কতটা জানি, আমরা কি ঠিক না মুসলমান বলেই সরাচ্ছে, হোয়াট ইজ দ্য মোটিভ, এইটা জানতে হবে। আর তার রেজলিউশনটা কি, কিভাবে আমি করবো? রেজিস্ট্যান্স, চ্যালেঞ্জ তো পাচ্ছি আমরা, বাট সলিউশন, হোয়াট ইজ দ্য সলিউশন ফর দিস, দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক, দেন অনলি তো আমাদের অবজেক্টিভ সার্ভ হবে। তা নাহলে পারপাস এই রোজ আমরা চেঁচাবো, রোজ আমাদের অনেক কিছু প্রোগ্রাম করবো, রাস্তায় 7 পয়েন্ট ক্রসিং ঘিরে দেবো, ওয়াক অফ হয়েছে বলে, লোকের নানান কমন লোকদের সমস্যা। আমিও সেদিন ছিলাম জানে কিছু মাস আগে, 2 ঘন্টা দাঁড়িয়ে আছি বাক্সার কাছে, কি জানতে পারলাম, ওয়াক অফের জন্য বন্ধ। আর মিডিয়া দেখবেন অনেক জায়গাতে মিম বেরিয়ে গেছে, ট্রেন্ড হচ্ছে কি, ওরা কেউ জানেই না যে ওয়াক অফটা কি, ওয়াক অফের অ্যামেন্ডমেন্ট কেন। তাহলে কারণ আমাদের সিচুয়েশন তাই, তাহলে এইখানে দাঁড়িয়ে আমাদেরকে এবার ভাবতে হবে যে ইস্যুগুলোর কি লিগাল জাস্টিফিকেশন। প্রথমে ওই যে একটা ইস্যু নাই, আমাদের পাবলিক ওয়ারশিপ অ্যাক্ট, এটা খুব ভালো আইন হয়েছিল 1991 সালে, পাবলিক প্লেসেস ওয়ারশিপ অ্যাক্ট, যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডেমোলিশন অফ বাবরি মসজিদ অযোধ্যা। তৎকালীন বিজেপি লিডাররা বলেছিলেন যে অযোধ্যাতে কিছু মানে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন একটা প্রেস কনফারেন্স, যে অযোধ্যাতে এখনো ফিল্ড মানে মাটিটা সমান না, এবড়ো খেবড়ো কিছু বেরিয়ে আছে। দ্যাট ওয়াজ দ্য লাইন, আমি এটা পড়ছিলাম হিন্দুতে আর্টিকেল, ওনার কোট করে লেখা আছে। তারপরে কি হলো, একটা ল পাস করা হলো, আইন, পাবলিক প্লেসেস ওয়ারশিপ অ্যাক্ট 1991, যেখানে ইন্ডিপেন্ডেন্সের দিন অব্দি যা স্ট্যাটাস ছিল এইসব রিলিজিয়ান ডিনোমিনেশন, রিলিজিয়ান যত প্লেসের, সেই একই স্ট্যাটাস কো মেনটেন করা হবে। এই লটা তাই বলল, 15 অগস্ট 1947 যে যেমন ভাবে ছিল সেই স্ট্যাটাস কো মেনটেন হবে, এই লটার অবজেক্টিভ। কিন্তু তারপরে
হাজারো এক ইনসিডেন্ট আছে, আর রিসেন্ট পাস্টে আবার এটা একটু স্প্রিং করেছে। এই পাবলিক প্লেসেস ওয়ার্শিপ অ্যাক্টটা, যেটা আমাদের একটা কাইন্ড অফ প্রোটেকশন, নট অনলি আমাদের, সবার। পাবলিক প্রোটেকশন, পাবলিক প্লেসেস অফ ওয়ার্শিপে খালি আমাদের মুসলিমদের জন্য, সবার জন্য। ইটস এ ন্যাশনাল লেজিসলেশন 1991। তো তারপরে কি হলো, সেখান থেকে আমাদের রিসেন্ট পাস্টে 2017, 18, 19, 20, 21, 22 এই সময়টা বিশাল ভাবে এটা খুব স্প্রিং আপ করলো। আবার এই কেন, এই দরগা মাজার নিয়ে নেওয়া হচ্ছে, বেশিরভাগ দেখা গেছে উত্তরপ্রদেশ। রিসেন্ট রিপোর্টস আছে পুরো একদম ডেটা দিয়ে, যেখানে আদিত্য, ইউপি গভর্নমেন্ট, আমাদের আজমির, আগ্রা, তারপর সম্ভল, অনেক জায়গাতে যেখানে ইন্টারনেট বন্ধ ছিল, আপনারা জানেন একটা বাচ্চা মারা গেছিল 17 বছর, স্কুল কলেজ ইন্টারনেট সব বন্ধ 1 সপ্তাহ রাজ্য, মানে ওই ওই জায়গাটা। কেন, সেখানে বলা হচ্ছে যে ওই দরগা এরকম ভাবে নিয়ে নেওয়া হচ্ছে, মাজার নিয়ে নেওয়া হচ্ছে, এনক্রোচ করা হচ্ছে। তাহলে সেখানে তো আমাদের পাবলিক প্লেস, এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট আমাদেরকে তো এম্পাওয়ার করেছে যে না, এটা তো জাস্ট স্ট্যাটাস ছিল তাই দেওয়া হবে। কিন্তু সেখানে সুপ্রিম কোর্টেরও একটা খুব বাজে রোল দেখলাম। আমাদের চন্দ্রচূড় সাহেব, মানে গতবারের ফর্মার চিফ জাস্টিস ছিলেন, উনি একটা রায় দিলেন একটা রিসেন্ট কেসে, ওই এতে বারাণসীতে এরকম একটা মস্ক বলছে শিবলিঙ্গা ছিল, মস্কটাকে ডেমোলিশ করা হয়। কিন্তু সেটা যদি আমি পাবলিক প্লেসেস ওয়ার্শিপ অ্যাক্টটাকে আমি এম্পাওয়ারমেন্ট দিয়ে যদি আমি প্রোটেক্ট করতাম, তাহলে চন্দ্রচূড় সাহেব একটা অর্ডার দিতেন না। ওইখানে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওটাকে সাইটটাকে নিয়ে নেবে, ওটা সার্ভে করা হয়। কেন এই অর্ডার, এটা একটা প্রশ্ন হয়। তাহলে তো ফান্ডামেন্টালিজম, মানে সুপ্রিম কোর্টের ফান্ডামেন্টাল যেই ফ্যাব্রিকটাকে আঘাত করা হয়। এইগুলো ইস্যু, এইগুলো আমাদেরকে ভাবতে হবে। যেমন এইটা একটা দিক, সেরকমই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আমার একটা সেমিনার ছিল অনলাইন, গত বছর আমি করেছিলাম, কাজী সাহেব আমি অনলাইন সেখানে বলেছিলাম। তো সেই ওয়াক অফ অ্যামেন্ডমেন্টটা নিয়ে আমি, সরফরাজ ভাই, সবাই বলেছিলাম খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। কি এটা, ওয়াক অফ তো ছিল 1995 এর ল এর নামটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেখানে এক্সিকিউটিভের ইন্টারফারেন্স বেশি করা হচ্ছে। ওয়াক অফ বোর্ডের আর স্টেটের পাওয়ার থাকবে না, বলা হচ্ছে না পাওয়ার দেওয়া আছে, কিন্তু সত্যি অ্যাকচুয়ালি দেখতে গেলে ইমপ্লিমেন্টেশনে পাওয়ার দেওয়া নেই। কার পাওয়ার? ডিস্ট্রিক্ট কালেক্টরদের পাওয়ার। তারা ঠিক করবে কিভাবে অ্যাডমিনিস্টার করবে, কিভাবে তাদের ম্যানেজমেন্ট হবে, কিভাবে তাদের প্রপার ডেভেলপমেন্ট হবে। আর কি, তাদের মেম্বার যেই ওয়াক অফ এবার বোর্ডে যারা থাকবে, সেখানে মেম্বার হচ্ছে নন মুসলিম। এই জায়গাটা একটা আবার ফান্ডামেন্টাল রাইটে চ্যালেঞ্জ, আমাদের ফ্রিডম অফ রিলিজিয়নে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলো আমাদের যেটা কনস্টিটিউশন দিয়েছে আমাদেরকে, যেখানে সেখানে আমরা আঘাত পাচ্ছি, সেটা আমাদের ইস্যু, সেটা সলভ করতে হবে। তো সেখানে ওই যে নন মুসলিমরা কেন ঠিক করবে, নন মুসলিমরা কেন ডিসাইড করবে, এই জায়গাটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, যেটা আমাদের ইস্যু বা আমাদেরকে নাড়িয়ে দিতে পারে। আমাদের একটা চ্যালেঞ্জ আছে, আমাদের কনস্টিটিউশন প্রিন্সিপাল হ্যাম্পার হতে পারে, এটা একটা ইস্যু। আর কি ইস্যু, আর এই যে মাইগ্রেশন, হয়তো সাবির ভাই কি এসেছিলেন আমাদের সবর ইনস্টিটিউটে, ওনার কাছে আমি, হ্যাঁ, তো ওনার একটা ইনস্টিটিউট আছে, উনি প্রতীচির সাথে জড়িত, ওনার সাথে আমি কথা বলছিলাম, মানে একটা মিটিং এ। ওনার কাছে আমি ডেটা দেখে সত্যি আশ্চর্য, মানে গভর্নমেন্ট থেকে এরকম ডেটা বার করেছেন, মানে যেটা স্বাভাবিক কোনো রিসার্চারও পারবে না, বা কোনো যারা এইটা নিয়ে কাজ করছে কোনো এনজিও বা কোনো বুদ্ধিজীবী সম্পন্ন লোকও পারবে না। সেই ডেটাটা সত্যি মানে অ্যাপ্রিসিয়েবল, আর ওই ডেটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। এই যে মাইগ্রেশন, এই যে আমাদের বেঙ্গলি মাইগ্রেন্ট ওয়ার্কাররা বাইরের স্টেটে গিয়ে মার খাচ্ছে, মারা যাচ্ছে, কেন বাংলায় কথা বলছি বলে আমরা বাংলাদেশ। এটা একটা রিসেন্ট একটা স্ট্রাইকিং এক্সাম্পল, ক্লিয়ারিং জায়গা, যেখানে আমাদেরকে একটু ভাবতে হবে। আর মমতা ব্যানার্জি এখানে কিন্তু একটা স্কিম ঘোষণা করে দিয়েছে, সমশ্রী 5,000 টাকা, ফিরে এসো স্টেটে 5,000 টাকা। দিস ইজ দ্য স্টেপ ডান বাই দ্য গভর্নমেন্ট। তো এই যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা বাইরে থাকছে কেন, আমাদের এই মেদিনীপুরের স্টাডিটার কথাই বলি আমি, মেদিনীপুরের পাঁশকুড়ায় আজকে, ওটা হিন্দুতে বেরিয়ে গেছে 2 মাস আগে, ওটা হিন্দুতে একটা আর্টিকেল বেরিয়েছে, খুব ভালো ডেটা। না, আমাদেরকে এটা নিয়ে কিন্তু পর্যালোচনা করে আমাদের এই ভোটের আগে আমি বলবো কাজী সাহেবকে আর টিমকে, সালে সাহেবও আছেন, যে আমাদের ওই ম্যানিফেস্টো, আমাদের যে গভর্নমেন্টের ম্যানিফেস্টো তৈরির আগে এটা আমাদেরকে দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এই যে মাইগ্রেন্ট লেবাররা কেন বাইরে যাচ্ছে, অবভিয়াসলি লেবার ছাড়া অনেকেই পড়াশোনা করতে বাচ্চারা বাইরে যাচ্ছে।
আমরা আজকে কিছুই নেই ওয়েস্ট বেঙ্গলে, 11-12 পাস করে, 10-11 পাস করে তারা পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। ওই পাস করার যেই স্টাডিটাই বলছি, 7,500 জন বাইরে একটা স্টাডি, উনি 100 জনকে স্টাডি করেছেন স্যাম্পল হিসেবে। 7,500 হচ্ছে ওই ডিস্ট্রিক্টে, ওই জায়গা থেকে বাইরে, তারা নানান ভাবে ফেস করছে। এটা খালি পাঁশকুড়া বলে না, অন্য জায়গায় আমরা দেখেছি, উড়িষ্যাতে হলো মেরে ফেললো মাইগ্রেন্ট আমাদের ওয়ার্কার। তো এইগুলো কিন্তু একটা আলটিরিয়ার মোটিভও আছে গভর্নমেন্টে, একটা সেন্ট্রাল লেভেল। তার সাথে লিঙ্ক কিন্তু এসআইআরটা। এসআইআরটা কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই তো ফুল ফর্ম। এটা কেন, এটা কি করতে পারে ইলেকশন কমিশন? হ্যাঁ, লিগ্যাল জাস্টিফিকেশন আছে, কনস্টিটিউশনের রাইট দেওয়া আছে ইলেকশন কমিশন। এটা কোনো বাজে কাজ করছে না যে আমরা আজকে লাফাচ্ছি বন্ধ করে দেবো এসআইআর। কি এসআইআর কি? আর্টিকেল 324 to 326, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার টু রিফর্ম, টু রিভ্যাম্প দ্য রুলস, ইলেকটোরাল রুলস। কেন? হ্যাঁ, দেখাতে হবে জাস্টিফিকেশন যে হ্যাঁ কিছু স্ট্রাইকিং, কিছু আমার রিজনস আছে। কি রিজনস, কি গ্রাউন্ডস? যে হ্যাঁ হয়তো এক্সেসিভ আমার মাইগ্রেন্ট ঢুকে এসছে, এই চ্যালেঞ্জ, এইগুলো। আমার যে ডেটা, আধার ইউনিক আইডেন্টিফিকেশনে যে স্টোর ডেটা আছে তার সাথে মিলছে না। হ্যাঁ, আধারের যত নম্বর রেসিডেন্ট তাদের আধারের নাম্বার তো মিলবে, তার আধার আর ভোটার ইলেকট্রাল কার্ডের লোকজনের সাথে তো মিলবে। সেটা কি এনর্মাস গ্যাপ? তাহলে কিন্তু আমি করতে পারি। এসআইআর লাস্ট হয়েছিল বিহারে 2003 সাল, তারপর আবার বিহারেই হলো, এখন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। পাওয়ার কিন্তু আছে, ইভেন সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে এটার জন্য। মহিন্দর সিং গিলের ফেমাস কেস, যেখানে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ পাওয়ার টু কন্ডাক্ট এনি সাচ এসআইআরস। আর আমরা এখানে লাফাচ্ছি, আমি কারণ আমি সে প্রথমে শুরু করলাম আমার লেকচার তাই দিয়ে যে আমরা ওয়াকিবহল। বাট হ্যাঁ, এখানে আলটিরিয়ার মোটিভও একটা লুকিয়ে আছে, গেম আছে, বড় গেম। কিন্তু যদি আমি ডেটা দেখি, আবার আমি সাবর ইনস্টিটিউটকে রেফার করবো এখানে সোর্স হিসেবে, সেখানে ডেটা দেখাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে সে হারে, কেন সেন্সাস তো হয়নি এই বছর, 21-এ হওয়ার কথা, হয়নি, 11ই লাস্ট। সেই 11 থেকে এই যে 21 অব্দি, এই 10 বছরে কতটা বেড়েছে? এক্সেসিভলি কি বেড়েছে যে হ্যাঁ উই নিড টু হ্যাভ আ এসআইআর টু ড্রেঞ্চ আউট দোজ ইলিগাল থিংস? সেরকম না, কিন্তু আমাদের কিন্তু ডেটা ওয়াইজ পশ্চিমবঙ্গ মাত্র 13% বেড়েছে, যেটা কিন্তু আধারের স্টোর ডেটা অনুযায়ী মার্জিনাল চেঞ্জ, এনর্মাস গ্যাপ নেই। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের কিন্তু রিপ্রেজেন্ট করতে হবে প্রপারলি গভর্নমেন্টের কাছে। যে এই যে ডেটাটা, যেটা পশ্চিমবঙ্গের, আমি এবং বেঙ্গলি আমাদের ভাবতে হবে নিজের স্টেটের ব্যাপার। আমাদের রাজ্যে মুসলমানরা যে কেন বাদ যাবে, মানে এবার যে নতুন অ্যাপ্লিকেশন করেছে 70% রিজেক্টেড, এটা শুনেছেন বোধ হয়। 70% রিজেক্ট হয়ে গেছে। কেন? নানান নেই বলে, আমরা ডকুমেন্ট দিতে পারছি না, আমাদের 2002-তে কারো নাম নেই। সত্যি যদি হয় তাহলে বাদ যাবে, সেটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু সেরকম যে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখি ডেটা, সেখানে কিন্তু এক্সেসিভলি নাম্বার অফ ইলিগাল ইনহ্যাবিটেন্টস বাড়েনি পশ্চিমবঙ্গ দেখতে গেলে। অন্য রাজ্যে আমি যাই না, অন্য রাজ্যটা আমি দেখিনি স্টাডি। তো এই জায়গাগুলো যেমন আমরা ভাবছি, এটা নিয়ে আমাদেরকে একটা ড্রাফট করতে হবে ভালো করে, যাতে ম্যানিফেস্টোতে গভর্নমেন্টের তার আগেই থাকে। কেন তারা যেই গভর্নমেন্টই আসুক, আমরা কোনো পার্টির নাম নেব না, যে গভর্নমেন্টই আসুক, আমরা কিন্তু একটা ভোট ব্যাংকের খেলা হয়ে যাচ্ছে। কেন? আমরা কিন্তু এখন মাইনরিটি বলতে কিন্তু খালি মুসলিম না, মাইনরিটি বলতে কিন্তু শিখ, বুদ্ধিস্ট, 5টা সেক্ট আছে, 5টা কমিউনিটি আছে। আমরা খালি মনে করি মাইনরিটি মানে খালি আমরা, না, 5টা কমিউনিটি নিয়ে মুসলমান আমাদের ইন্ডিয়াতে মাইনরিটি কমিশন, ন্যাশনাল মাইনরিটিস কমিশনও আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস কমিশনও আছে। তাদের কাছে তাদের রোল অ্যান্ড ফাংশন খুব পিভোটাল। এখানে ন্যাশনাল মাইনরিটি কমিশনেরও, স্টেট মাইনরিটি কমিশনেরও রোল খুব পিভোটাল, যেখানে এই রিপ্রেজেন্টেশন গুলো আপনাদেরকে দিতে হবে। জানি না কতটা মেন টেবিলে পৌঁছবে, বাট এগুলো না ড্রাফট করে দিলে কোনো রেজলিউশন হবে। এই আমরা এরকম নানান ভাবে আমরা আলোচনা করব, ভয়েস রেজ করব, কিন্তু ইট হ্যাজ টু বি রিটেন ডাউন, ইট হ্যাজ টু বি রিটেন ডাউন অ্যান্ড সেন্ড টু দ্য মেন অ্যাজ আ মেন এজেন্ট, তাহলে কিন্তু রেজলিউশন হবে। আর বারবার আমাদের বেশি বেশি করে সচেতন করতে হবে। সাহেব বলছিলেন মুর্শিদাবাদ থেকে উনি বিলং করেন, আমিও মুর্শিদাবাদে চাকরি করতাম, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিলাম। তো ওখানে আমি দেখলাম আমাদের মুসলমানদের, আপনি জানেন সব থেকে বেশি
পপুলেশন হচ্ছে মালদা মুর্শিদাবাদ, মানে পার্সেন্টেজ অনুযায়ী। তো সেখানে কতটা লিটারেসি রেট, তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের একটু ভাবতে, আমাদেরকে অ্যাওয়্যার করতে হবে। আমাদের মুসলমান ভাই বোনরা কেউ জানেন না, তাদেরকে তুলতে হবে নানান প্রোগ্রামস, নানান স্কলারশিপ। আপনি একটু গ্রামের দিকে যান, আমি নিজেও আমার নেটিভ প্লেস বাইরে বর্ধমান, মানে মামার বাড়ি বর্ধমানে, দেশের বাড়ি মেদিনীপুর। তো সেখানে আমি গিয়ে দেখি গ্রামে খুব আশ্চর্য লাগে, তারা জানেই না যে আমি 10-11 পরে কি পড়াশোনা করবো, 11-12 পরে গ্রাজুয়েশনের পরে কি করবো আমি জানি না। স্কুলে যায় না তারা, মিড ডে মিল আনতে খালি একটা স্কুলে যায়, ডিম ভাত নিয়ে চলে যায়, বাস পড়াশোনা হচ্ছে। ইভেন আমাদের ফরগেট অ্যাবাউট মেদিনীপুর আর এনি নেটিভ প্লেস, থিঙ্ক অ্যাবাউট তপসিয়া। আমি এটা স্টাডি করেছিলাম, আমার স্টাডিটা বেরিয়েছি, ক্রাই এর সাথে আমি এটা স্টাডি করেছি, দ্য ইন্টারন্যাশনাল এনজিও চাইল্ড রাইটস এন্ড ইউ। সেই স্টাডিটা আমার টেলিগ্রাফে বেরিয়েছে, রাইট টু এডুকেশনের উপরে স্টাডি করেছি। আমি জাস্ট ফ্লাইটটা বলছি, আমাদের স্টেটাস নিয়ে কথা হচ্ছে, তো আমরা কোথায় দাঁড়িয়ে। এই ওয়ার্ড নাম্বার 5966 তপসিয়া, স্কুল নেই, ইংলিশ মিডিয়াম স্কুল তো ভর্তি দেখছেন আপনারা, সব অ্যাফিলিয়েশন অন্য জায়গায়। ফ্ল্যাটে দুটো একটা ফ্ল্যাটে 3টে স্কুল, এক একটা ফ্লোরে এক একটা স্কুল চলে। দিস ইজ দ্য সিচুয়েশন ইন আওয়ার ওন ক্যালকাটা। আপনি যান ঘরে গিয়ে যদি জিজ্ঞেস করেন বাচ্চা বাবা মাকে যে কেন স্কুলে পাঠান, সামনে রাবার ফ্যাক্টরি, ট্যানারি ছিল, এখন ট্যানারি গুলো বন্ধ হয়েছে, রাবার ফ্যাক্টরি আছে। কেউ, আমি ঘরে মানে হাউস হোল্ড আমি সার্ভে করেছি, 500টা ফ্যামিলি আমি কথা বলেছিলাম তখন 2006-7 এখনো সেম ফ্লাইট। তো তারা স্কুলেই পাঠায় না, স্কুল পাঠাবো কি, আমি সকালে কি খাবো সেটা চিন্তা করছি, তাহলে আমি দুবেলা কি ভাত দেবো, কি খাওয়াবো আমার ছেলে মেয়েকে, আমি স্কুলে পাঠাবো। এই সিচুয়েশন আমাদের এখন স্টেটে। বাট আরো যেগুলো অ্যালার্মিং আমি কয়েকটা তুলে ধরলাম, এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট নিয়ে, বা আমাদের এসআইআর নিয়ে, বা আমাদের এই যে পাবলিক প্লেসেস ওয়ারশিপ অ্যাক্ট নিয়ে, যেখানে এখন খুব এটা নিয়ে সিনেমা বেরিয়েছে, দেখবেন দ্য তাজ স্টোরি, পরেশ রাওয়ালে, দেখেছেন? মানে এখন চলছে হয়তো হলে, আমি দেখছিলাম, মানে ভেরি ইন্টারেস্টিং। ভাবছিলাম সিনেমাটা দেখতে যাবো, কি বলছে, এখন বলছে তাজমহলের নিচে নাকি কিছু আছে, মানে দিস ইজ আ কেস উইচ হ্যাজ বিন ফাইলড ইন সুপ্রিম কোর্ট, তার বেসিস সিনেমাটা হয়েছে। এটা পিআইএল নাকি হয়েছে, ওই গাইডটা করেছে পরেশ রাওয়াল, সাম জ্যান, আই ফরগট দ্য নেম। তো ওই সিনেমাতে নাকি দেখাচ্ছে যে তাজমহলটাও নাকি আমাদের শাহজাহান করেন। জানি না, আমি কথা উঠছে এখন, নানান আরো উঠবে কত, হয়তো আরো অনেক কিছু উঠবে, আরো অনেক কিছু চাইলে, কিন্তু আমাদেরকে আগে ওয়াকি বলে, এটা না হলে হবে। উই আর নট ক্লোজ উইথ দ্যাট ওয়েপন। আমরা ওই মুষ্টিমেয় আউট অফ, এখন 30% কিন্তু আমরা মুসলমান যদি দেখেন, অ্যাকচুয়াল দেখতে যান 13% ছিল, বেড়ে কিন্তু এখন অলমোস্ট 27-28% মুসলিম হবে আমাদের স্টেট। খ্রিস্টান, পার্সি, বুদ্ধিস্ট, জৈন অনেক কম, অনেক পার্সেন্টেজ কম। আমরা সব থেকে হাইয়েস্ট দেখতে গেলে, লার্জেস্ট মাইনরিটি গ্রুপ। তো সেখানে কতজন শিক্ষিত, কতজন এডুকেটেড, কতজন ডেভেলপ, কতজন জানি আমরা, এই অ্যাওয়ারনেস কিন্তু দরকার আজকে। না হলে কিচ্ছু করার নেই। মুর্শিদাবাদে আমি যখন জিজ্ঞেস করি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের রাজ্যে কিন্তু একটাই আছে, যেখানে বিশ্বভারতী আছে আমাদের বোলপুরে শান্তিনিকেতনে, আর আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, প্রণব বাবুর দৌলতে ওইটা হয়। 280 একর জমি পড়ে আছে, গরু ঘাস খাচ্ছে, মেডিকেল হসপিটাল, মেডিকেল অপোজিটে, ওই ব্যারেজের অপোজিট। আমি ওখানে থাকতাম, 1 বছর ছিলাম। গেটের অপোজিটের যে গ্রামটা, একটা হিন্দু গ্রাম। আমি মুসলমানের এতক্ষণ বাজে কথা বললাম যে জানি না আমরা, কিন্তু হিন্দুরাও দেখুন পাশে হচ্ছে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি, একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যেটা এনআইআরএফ র্যাঙ্কিং 4। তারা জানে না যে ওই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কি পড়াশোনা, কি কি কোর্স আছে, কেন তারা কিসে বেশি, তারা বিড়ি বাঁধাতে ব্যস্ত। ওখানে একটা প্রাইম একটা অকুপেশন বিড়ি বাঁধা, মানে কাজের লোক পাওয়া যায় না, তারা বিড়ি বাঁধতে ব্যস্ত। কাজের লোক, আপনার বাড়িতে কাজ করবো না, আমি তার থেকে বেশি কামাচ্ছি বিড়ি মেয়ে। দিস ইজ দ্য প্লাইট। আমি কেন এক্সাম্পল গুলো দিচ্ছি, আরো এক্সাম্পল আছে, আপনারা আরো দেখেছেন, অনেক স্টেটে গেছে, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক ডিস্ট্রিক্ট দেখেছেন। তো এই কটা ইস্যু আমি আজকে তুলে ধরলাম, যেখানে অবশ্যই লিগ্যাল জাস্টিফিকেশন আছে। আমাদেরকে কিন্তু খুব মেটিকুলাসলি প্ল্যান করতে হবে, যেখানে আমাদের ফান্ডামেন্টাল রাইটস হ্যাম্পার হচ্ছে। আমরা জাস্ট চেঁচিয়ে দল ভারী করে হবে না, সুপ্রিম কোর্টে যাবো, কোর্টে গিয়ে হেরে যাবো আমরা, না। মামলাটা খুব ভেবে চিন্তে করতে হবে। ওবিসি কিন্তু এখনো স্টেট,
হাইকোর্টের জাজমেন্টে আমি বলে গেছিলাম গত বছর 2024-এ, এখনো স্টেট, এখনো কোনো রেজাল্ট নেই। দেখবেন ততদিনে ব্যালেন্স হয়ে যাবে, সেন্ট্রাল থেকে একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে দেখবেন এদিক ওদিক করে সব ওদের কাজ কিছু চলে এলো, এদের কাছে চলে এলো, সব ব্যালেন্স করে একটা জাজমেন্ট হয়ে যাবে। সাফারের কারা আমরা। So this is the general plight of Bengali Muslims, and to the most particularly Bengali Muslims আর overall Indian Muslims. কনস্টিটিউশন পাওয়ার দিচ্ছে, কিন্তু যেখানে চ্যালেঞ্জ হবে সেখানে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াবো কখন? আমরা জানবো তারপর। আমি জানতামই না আমার রাইট আছে এখানে, তাহলে আমি কার জন্য কি দাঁড়াবো, কি বলবো? হ্যাঁ, আমার দলের টিম লিডার যা বলবে আমি তাই বলবো, দলে দাঁড়িয়ে পড়ি আগে যা হবে, তাই সিচুয়েশন আমার। তো থ্যাংক ইউ, আমি আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদেরকে একটু অ্যাওয়্যার হয়ে এগোতে হবে। থ্যাংক ইউ। আমাদের কাজ বলতে থেকে আপনার চ্যালেঞ্জ। থ্যাংক ইউ রাফিক বলছেন। আমাদের দ্বিতীয় শেষ যে অধিবেশন, সেখানকার আমার তিনজন বক্তা ছিলেন। আমরা প্রথমে পেয়েছিলাম কাজী মোহাম্মদ শেখ সাহেবকে, এই বেশের সহসভাপতি। তিনি তার বক্তব্যে এই মুসলিম সমাজের যে অবস্থা, ঐতিহাসিক বা ধারাবাহিকভাবে একটা বর্ণনা তিনি করে গেছেন। প্রথমে তিনি আমাদের সামাজিক বা মানুষের যে আইডেন্টিটি, সেটা সম্পর্কে বলেছেন, এবং তার থেকে তিনি কমিউনিটি আইডেন্টিটি আমাদের তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের এই যে গণতান্ত্রিক রাষ্ট্রের চোখে আমরা সবাই সমান, অথচ সেখানে আমরা যেটা কোথায় সেই আইডেন্টিটিটা ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, বা আমরা সামাজিকভাবে নানান রকমের যে স্তর বিন্যাস যেটা হচ্ছে সেটা আমরা তিনি বলেছেন। তারপর আগে রাজা বাদশাদের যুগের কথাও তিনি বলেছেন, যে আগে গণতান্ত্রিক কোনো পদ্ধতি ছিল না, ফলে স্বাভাবিক কারণে সেখানে আমাদের সামাজিকের ক্ষেত্রে কোনো বঞ্চনা বা প্রতিরোধ এগুলো করবার কোনো জায়গা উচিত। এখন সেটা গণতান্ত্রিক এই পদ্ধতিতে এখন কিন্তু সেই কথাগুলো বলেছে। তারপর তিনি 1757 থেকে যে আমাদের সিপাহী বিদ্রোহ হলো, এবং এরপরে আমরা যে মুসলিমরা বিশেষ করে আমরা নানান ভাবে যে বঞ্চিত হলাম, নানান ক্ষেত্রে, শিক্ষায়, সামাজিক ক্ষেত্রে এবং চাকরি বাকরির ক্ষেত্রে যে আমাদের নানান পশ্চাৎপদতা, সেই সম্পর্কে তিনি বলেছেন। এবং তারপরে তিনি এটাও কয়েকটা প্রসঙ্গ করেছেন, শাহওয়ালিউল্লাহ কথা বলেছেন, আমাদের দেশটা দারুল হার্ব, এই প্রসঙ্গ তিনি বলেছেন। ওহাবি আন্দোলন, ভারাজি আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি সিপাহী বিদ্রোহ, এবং তারপরে আমাদের রেনেসাঁসের কথা বলেছেন, মুসলিম রেনেসাঁস। এখানে আমাদের বাংলায় যে রেনেসাঁস, বিশেষ করে বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এদের হাত ধরে যে বাঙালি রেনেসাঁস হয়েছিল, তার পাশাপাশি তিনি আমাদের আব্দুল নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী প্রসঙ্গ তিনি তুলেছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের তিনি জানিয়ে দিয়েছেন যে তাদের আসার পর কিন্তু আমাদের মুসলিমরা অনেকটা শিক্ষায় বা জ্ঞানী গরিমায় একটু করে এগিয়ে এসছেন। তারপরে আমরা অনেকটা সচেতন হয়েছি এবং কিছুটা এগিয়েছি। তারপরে তিনি 1946 সালের কথা বলে, তার আগের প্রেক্ষাপটে আমরা কিন্তু মুসলিমরা অনেক জায়গায় যে ক্ষমতায় ছিলাম, বা রাজ্যের বা এই দেশের, তখন তো প্রধানমন্ত্রী বলা হতো, কিন্তু প্রধানমন্ত্রীর পদও অনেক মুসলিমরাই তখন কিন্তু আসন অলঙ্কৃত করতেন। কিন্তু এই ভারত যে কোনো কারণে যে ভারত, সে প্রসঙ্গ তিনি টেনেছেন, এবং 1946 সালে দাঙ্গা প্রসঙ্গ টেনেছেন, এবং 1946 থেকে 64 সাল পর্যন্ত তিনি একটা প্রসঙ্গ করে বলেছেন যে এই সময়টা কোনো দাঙ্গা হয়নি, এবং তার সত্ত্বেও সেখানে কিন্তু মুসলিমরা কিন্তু এগোতে পারে। 1964 থেকে 77 পর্ব একটা তিনি বলেছেন, এবং এই 77-এর পরে যে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে এসে, সেখানে তার এসছে
কিন্তু তার আগে তিনি একটা প্রশ্ন বলেছেন যে 1972 সালে যখন সিদ্ধার্থ সম্প্রদায় ছিলেন তখন কিন্তু মুসলিমদের অবস্থা অনেকটাই ভালো অবস্থা ছিল। তিনি স্মরণ করে দিয়েছেন যে অনেক বিধায়ক বা অনেক মন্ত্রী, যদিও তিনি কেবলমাত্র আব্দুল সাত্তার নাম করেছেন, কিন্তু তখন যে পশ্চিমবঙ্গের মধ্যে দাপুটি নেতা আব্দুল কি বলে গনি খান চৌধুরীর নাম তিনি করেননি, কিন্তু তিনি যে অপরাধীর একটা নেতা ছিলেন এবং মন্ত্রীও ছিলেন এবং পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজ করেছেন, সেটা হয়তো তিনি ভুলে গেছেন। সেটা সেই সময়টা বিদ্রোহ সময়, পশ্চিমবঙ্গ সময়। এবং তারপর 77 সালের কথা তিনি বামফ্রন্ট সরকারের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে। বামফ্রন্ট সরকার 77 সালে এসছে, কিন্তু বামফ্রন্ট সরকারের কথা তিনি একটা বলতে গিয়ে তিনি বলে তারা তো জাতিভেদ প্রথা বা ধর্মের কোনো গোড়ামি তারা মানেন না, তারা সবাইকে সমান করে। এবং সমান করতে গিয়ে মুসলমানদের যে পিছিয়ে আছে এদের প্রতি তারা গুরুত্ব দেন। এর ফলে সে সময় কিন্তু মুসলমানদের অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি, সেটা কিন্তু মনে করিয়ে দিয়েছেন। তারপরে তিনি বললেন যে এই যে 2010 সালে শেষ পর্বে বামফ্রন্ট সরকারের শেষ পর্বে ওবিসি সংরক্ষণের বিষয়টা তারা মাথায় রেখেছিলেন, কিন্তু তারপরে সরকার পরিবর্তন ঘটল এবং মুসলিমরা এই সরকার পরিবর্তন হলেও 2010 সালের পরবর্তীকালে ওবিসি সুবিধার্থে অনেক মুসলিমরা কিন্তু এগিয়ে আসতে পেরেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সেটা আবার পরবর্তীতে এখন বন্ধ হয়ে যাওয়াতে তিনি একটা হতাশা প্রকাশ করেছেন। 2019 সালে নাগরিকত্ব যাচাই এবং এরপর ওয়াকাফ আইন এই প্রসঙ্গ তিনি তুলে দিয়েছেন এবং এবছর এসআইয়ের প্রসঙ্গ তিনি বলেছেন। এবং এখন এই যে ভ্যালু সিস্টেমটা যেটা আমাদের সেটা চেঞ্জ হচ্ছে, এই কথাটা কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে এবং এটাই আমাদের বিপন্নতা। এই সমস্ত কথাগুলো তিনি একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বজায় রেখে মুসলিমদের যে পিছিয়ে পড়া এবং এখন একটা বিপন্ন অবস্থা সেই কথাটি আমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরেছেন। তাকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের পরবর্তী বক্তা মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব লেখক, তিনি বেশ কয়েকটি চমকপ্রদ কথা বলেছেন। আমরা অনেকে বলি যে আরবরা বা এই ইফতার উদ্দিন বিন বখতিয়ার খিলজি ভারতবর্ষে এলেন, এটা আমরা ইতিহাসে গতানুগতিক পড়ে এসেছি, কিন্তু তাও অনেকে জানি যে ধর্ম প্রচারক হিসেবে কেউ এসেছে। কিন্তু উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আরব এবং ভারত এই দুটো কিন্তু আমাদের পরস্পর একে অপরের পরিপূরক এসেছে। তারা আরব দেশ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে তাকে নিয়ে এসেছে, আরব পরিবারে আমাদের ভারতবর্ষে এসেছে। ফলে তারা আসার যাতায়াতের বাণিজ্যের সূত্রে যাতায়াত ছিল এবং নবী সাহেবের ধর্ম প্রচার পর এবং তারা ইসলাম ধর্মাবলম্বী হয়ে পরবর্তীকালে এসেছেন এবং এখানে কিন্তু ধর্ম প্রচার করেছেন এবং তারা এখানকার লোককে ইসলাম ধর্মে দীক্ষিত করেছে। কিন্তু খুব মজার ব্যাপার তিনি একটা প্রসঙ্গ বলেছেন যে আমরা এই বাঙালিরা বা ভারতীয়রা অনেকে বলি যে 90% বা 10%, 70% এটা আমরা ধর্মান্তরিত মুসলিম। এই তর্কে না গিয়ে আমরা তো ইসলাম ধর্মাবলম্বী সর্বত্রই তো ধর্মান্তরিত। এটা একদম খুব চমকপ্রদ একটা মজার কথা তুমি বলেছেন যে আমরা তো সব জায়গাতে আমরা তো আগে তো যারা আসেন যে ইসলাম ধর্মই তো ছিল, ফলে ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়েছেন অন্য ধর্ম থেকে তারাই ধর্ম, ফলে এই কথাটা তিনি মনে করে দিয়েছেন। এবং আমাদেরকে আরেকটি তিনি বলেছেন যে অনেকে আমরা ইতিহাসের যারা তারা জানি বা অনেকে জানেন যে হিন্দু নামটিও কিন্তু যারা আজকে হিন্দু ধর্ম করেন তারাও এটাও কিন্তু আল বেরুনির প্রথম ব্যবহার করেছেন এবং অর্থাৎ মুসলমানদের দ্বারাই কিন্তু সেই নামটি প্রদত্ত। এবং ইতালি তারপরেও তিনি বলেছেন যে ইতালিতে যে রেনেসাঁ হয়েছিল তারও আগে কিন্তু আমাদের আরব দেশে রেনেসাঁ, তার প্রভাব কিন্তু মুসলিমদের মধ্যে ছিল। এবং এই শব্দটি এই জায়গাগুলো ছিল। তারপরে তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে ইংরেজদের উদ্যোগে যে আমাদের আজকে জাতীয় কংগ্রেস, যে জাতীয় কংগ্রেসে আমরা ভারতবর্ষের রাজনীতি আজকে চালিত হয়েছে একটা সময়, এখন তারা হয়তো একটা জায়গায় পিছিয়ে আছে। সেই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কিন্তু ইংরেজি।
তো তিনি এরপরে বলছেন যে আজকে আমরা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, আজকে আমরা হিন্দু বা বিজেপি বা RSS এদেরকে দোষারোপ করছি, কিন্তু সেটা তো বড় কথা নয়। তার আগেও কিন্তু মানে যারা আমাদের সাহিত্যিক, যারা লেখক, তারা কিন্তু এই ধারা মানে মানসিকতা পোষণ করতেন যে মানে মুসলমানরা একটা আলাদা, তারা মুসলমান, তারা বাঙালি নয়, তারা বাঙালি হিসেবে এখানে নয়। তা সেই জন্য শরৎচন্দ্রের প্রসঙ্গ করে শরৎচন্দ্রের কথা তিনি বলেছেন, এবং তিনি একবার একটা উদাহরণ দিয়ে তিনি বলতে চেষ্টা করেছেন যে তারাও কিন্তু আমাদেরকে মুসলিমদেরকে একটা যে অবজ্ঞার জায়গায় রাখা, দূরে সরিয়ে রাখা, এই বিষয়গুলো ভেদাভেদের পথ তৈরি করা, এই কথা তিনি মনে করে দিয়েছেন। এরপরে তিনি বলেছেন আমাদের সংরক্ষণের কথা। সংরক্ষণের জায়গাতে তিনি এটা যে মানে একটা বৈষম্য হয়েছে সেই কথা তিনি পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। মানে যেখানে বলছেন যে তপশিলি জাতি উপজাতি এরা সবাই হচ্ছে এই হিন্দু সম্প্রদায়, তারা একটা নির্দিষ্ট সংখ্যায় সংরক্ষণ করে, অথচ এই সেখান থেকে যারা ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে তারা তপশিলি সম্প্রদায় থেকে এসেছে, হয়তো তপশিলি উপজাতি থেকে এসেছে, তারা কিন্তু সংরক্ষণের একমাত্র পায় না ধর্মের কারণে। এইটা তিনি খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। তারপরে তিনি বলেছেন যে বিহার, এই যে সাম্প্রতিক বিহার নির্বাচন, সেখানে কিন্তু এই যে শীর্ষাবাদের প্রসঙ্গ, পাঞ্জাব গোষ্ঠী, এদের কথাও তিনি বলেছেন। এবং শেষে তিনি স্মরণ করে দিয়েছেন যে মুসলিম একটা কথা আমাদের প্রায় বলা হয়, সরকার সেখানে অভিভাবক হিসেবে বলে যে ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়া যাবে না, ধর্মের নাম। তো সেখানে তিনি প্রসঙ্গ স্মরণ করে দিয়েছেন যে তামিলনাড়ুতে 95% মুসলমানকে যদি সংরক্ষণ দেওয়ার কথা বলতে পারে, তাহলে আমাদের বাংলায় কেন তারা পারবে না? এই শাসকের যদি সদিচ্ছা থাকে, তারা ইচ্ছা করে সেটা করতে পারে। এই কথা তিনি বলে তার বক্তব্য শেষ করেছেন সাহেব। তারপরে আমাদের তৃতীয় বক্তার কথা আমরা বলি। এবার তৃতীয় বক্তা হচ্ছে মোহাম্মদ আসিফ ইকবাল শাহ। খুব এখানে আমাদের বিশেষ করে মুসলমান সমাজের ঠিক একটা জায়গা, দুর্বলতার জায়গা তিনি বলেছেন এবং সুন্দরভাবে বলেছেন। সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা আইন সম্পর্কে এবং আইনের ব্যবহার সম্পর্কে, প্রয়োগ সম্পর্কে জানি না, যার জন্য আমরা কিন্তু হই হই করে আমরা অনেক জায়গায় চলে যাই, কিন্তু সেটা আমরা করতে পারি। সেটা সম্পর্কে তিনি আইনের ছাত্র হিসেবে তিনি বললেন যে আমাদের মুসলমানদের আইন এবং আইন সম্পর্কে এবং আমার অধিকার সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। তুমি এই সঙ্গে মনে করে দিয়েছেন যে আমাদের যে সংবিধানে যে এই ধারাগুলো রয়েছে, সেই সংবিধানের ধারায় আমরা কতটুকু সেই কোনটা আমরা করবো, আমাদের অধিকার কোনটা কতদূর পর্যন্ত আমরা প্রয়োগ করতে পারি, সেটা কিন্তু আমাদের জানা দরকার। এবং সেই ক্ষেত্রে আমাদের সেকুলার রাইট কোনটা, সেই সম্পর্কে তিনি পরিষ্কার কিছু ধারণা আমাদের দিলেন। এবং সেখানে তিনি বললেন কিছু কিছু জায়গায় যে সুপ্রিম কোর্ট আমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরছে। আর্টিকেল 25 এবং 26 এর কথাও তিনি বলেছেন, যেখানে ধর্মের স্বাধীনতা রয়েছে। এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ধর্মের স্বাধীনতা মানে কিন্তু আমরা যাচ্ছি তাই করতে পারি বলে নয়, সেখানে কিন্তু সরকার ইচ্ছা করে সেটা আটকাতে পারে। এই কথা তিনি আমাদেরকে বলছেন যে এখানে ফ্রিডম অফ রিলিজিয়ন থাকলেও সেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করতে পারে কতগুলো প্রেক্ষাপট, সেই কথা তিনি বলেছেন। আমাদের এই যে তিনি কয়েকটা এও বলেছেন যে 1991 সালে পাবলিক প্লেসেসে শিক্ষা, সেই কথাটা মনে করে দিয়েছেন। আর সাম্প্রতিক যে বারাণসীতে যে মসজিদের কাছে যে শিবলিঙ্গ যে আবিষ্কারের যে বিতর্ক কিছুদিন আগে থেকে চলছে, সুপ্রিম কোর্ট যে প্রধান বিচারপতি তিনি সেখানে এএসআই যে তদন্তের নির্দেশ দিয়েছিল সেই প্রসঙ্গ থেকে স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বললেন যে এগুলো আমাদের এই ভিতরের খবরগুলো কিন্তু আমাদের জানা দরকার। কেবল বাইরে আমরা করলাম যে বিজেপি করছে, RSS করছে, এটা বড় কথা। যে সুপ্রিম কোর্ট কোন আর্টিকেলের বেসিসে এটা অর্ডারটা দিচ্ছে এবং আমাদের কোনখানে প্রতিরোধ বা প্রতিবাদ করা দরকার, সেটা সম্পর্কে আমাদের অপেক্ষা করা দরকার। এবং প্রসঙ্গক্রমে তিনি এই ওয়াকআপ এবং মাইগ্রেশন এই সম্পর্কেও তিনি আমাদের সচেতন করিয়েছেন। এবং সব থেকে যেটা বিষয় যে 70% মুসলিমরা এখন
এতে এশায়েরা বাদ পড়ে যাচ্ছে, এটা উনি উল্লেখ করে বলেছেন। কতটুকু বাদ পড়েছে সেটা উনি হয়তো না বলতে পারবেন। যাই হোক, এখানে বলছি যদি না তারা সঠিক কাগজ দেখাতে পারে, ততক্ষণ এই পর্যন্ত ওনার কাছে উনি যেটা খবর পেয়েছেন। তারপরে বলছেন যে এই বিষয়ে কিন্তু আমাদের যেটা উনি কাজ করার একটা অভিজ্ঞতা থেকে বললেন যে মুর্শিদাবাদে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, সেখানে আমিও অবশ্য সেখানেও আমার একটা এক কোর্সের সময় ট্রেনিং এর সময় আমি অ্যাজ এ প্রিন্সিপাল ওখানে একটা ট্রেনিং হয়েছিল, সেখানে আমিও প্রায় 10 দিন ওখানে কাজ করে ছিলাম। তো সেই অভিজ্ঞতা রয়েছে। আমরা তো জানি যে মালদা এবং মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত জেলা এবং উত্তর দিনাজপুর তারপরে এগুলোতে কিন্তু মুসলিম ব্যাকওয়ার্ডনেস রয়েছে। তার সঙ্গে সঙ্গে তিনি একটা প্রসঙ্গ তুলে ধরলেন যে খোদ কলকাতার মতো তফসিয়াতে যেখানে আমাদেরকে তাদের থেকেও পশ্চাৎপদ মনে করতে হবে, সেই প্রসঙ্গ কিন্তু তুলে ধরেছেন। তারা আমাদের এই পশ্চাৎপদতা কোন কোন জায়গায় এই আইডেন্টিফিকেশন করা দরকার এবং সেই সঙ্গে তাদের কি করে আমাদের তুলে দেওয়া যায় সেই সম্পর্কে আশিস ইকবাল সাহেব এখানে আমাদের সামনে তুলে ধরলেন। আমরা তিনজন বক্তা, এই মোহাম্মদ কাজী মোহাম্মদ শেখ সাহেব, মোহাম্মদ হিলালুদ্দিন সাহেব এবং আশিফ সাহেব, তিনজনকে আমাদের দেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কথা বলি।